আচ্ছা, হ্যাঁ, যেটা বলতেছিলাম তোমাদের হচ্ছে এইভাবে হচ্ছে চিন্তা ভাবনা করতে হবে। হ্যাঁ, তোমরা এই যেটা মানে যেটা কথা বলা ছিল যে এমনভাবে তোমাকে ভবিষ্যতে তোমার জীবনকে হচ্ছে মানুষের কাছে তাৎপর্যপূর্ণ করতে হবে, যেখানে কি তুমি যদি মারা যাও তাহলে কি হবে, 3 দিনের শোক, রাষ্ট্রীয় শোক। যেমন ধরো প্রধান উপদেষ্টা এখন আমাদের যে ডক্টর মোহাম্মদ ইউনূস, সেও যদি মারা যায় এরকম একটা কালচার থাকবে। কিন্তু চিন্তা করো শেখ হাসিনা মারা গেলে কি শোক হবে বাংলাদেশে? হ্যাঁ, হবে। আচ্ছা, এবং কিন্তু খালেদা জিয়া মারা যাওয়ার পর দেখো সে কত সম্মানের সহিত হচ্ছে কি হইলো আমাদের এখানে মানে ট্রিটেড হইলো, তাই না? তো এখন তোমার কাজের উপরই আসলে সব কিছু নির্ভর করবে। কথা বুঝছো? তুমি ভবিষ্যতে কি করবা না করে। এখন আমার এক বন্ধু, বুঝছো, তার গল্পটা বলি। সে হচ্ছে এখন এই যে অস্ট্রেলিয়াতে আছে, মাস্টার্স করতে গেছে। এই কথা বলে না। তো সে গেছে, সে আমাকে ফোনে বলতেছে, গততে কথা হইলো, সে ফোনে বলতেছে আমি বাংলাদেশ ছাড়ছিলাম হচ্ছে 1 আগস্ট। হ্যাঁ, এবং তখন এখানে বিদেশে আসলাম, অস্ট্রেলিয়াতে আসলাম। এখন আমার এখানে শূন্য থেকে সব কিছু আবার শুরু করতে হচ্ছে, কারণ সেখানে সে স্কলারশিপ নিয়ে কিছু পার্সেন্টেজ ছাড় পাইছে। আর তার সকল কিছু শূন্য থেকে এখন আবার শুরু হবে, মানে তার জীবনযাত্রা, খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু, এবং সব কিছু নতুন করে তার ফ্যামিলি তো সব বাংলাদেশে। তো বিদেশে গেলে যদি পড়াশোনার জন্য কেউ যায় তখন কি হয়, তার রুম খুঁজতে হয়, তারপর হচ্ছে ফ্রেন্ড সার্কেল বানাইতে হয়, তাই না? তোমরা যেরকম নতুন স্কুলে গেলে যেরকম হইতো, হ্যাঁ, বা নতুন কলেজে ভর্তি হওয়ার পর একদম আননোন কলেজে এরকম হয়, তো তারটা এরকম। তাই আমার তাও তো অন্তত আমি দেশে এখন শান্তিতে আসতে পারবো, মানুষজন আমাকে নিয়ে গালাইতেছে না, আমি যেরকম আছে। কিন্তু আমার 4 দিন পরেই 5 আগস্ট শেখ হাসিনাও বাংলাদেশ ছাড়ে। আমার এখানে অনেক কষ্ট হয়, কিন্তু আমি তাকে দেখে অনুপ্রাণিত হই যে তার তো অবস্থা আমার থেকে খারাপ। সে এত কিছু দেশে পাইছিল, আমিও পাইছিলাম, কিন্তু সে 5 আগস্ট ছাড়ছে দেশ, আমি 1 আগস্ট ছাড়ছি। হ্যাঁ, সে গেছে মানে সে গেছে 1 তারিখে আগস্টের, আর শেখ হাসিনা গেছে 5 তারিখে। তো তাইলে কি তার সাথে আমি তো অনেক তার কথা চিন্তা করি, আমি অনেক মোটিভেটেড হচ্ছি যে আমি আসলে অনেক ভালো আছি এবং আমার অনেক কিছু আছে, দেশে অন্তত যে কোনো সময় যেতে পারবো। তো কিন্তু শেখ হাসিনা তো সেই জিনিসটাও নাই, খেয়াল করছো? তো এখন এই হলো রিয়েলিটি। এখন এই জন্যে তুমি যদি ভালোভাবে না চলো এবং তোমার যদি এরকম আকাম কুকাম বেশি করো, তাইলে আসলে মরেও শান্তি পাবা না আর কি, দেশেও থাকতে পারবে না, মানে সব দিক দিয়ে। আর সেই জায়গায় এখন আজকে আমাদের বিএনপি চেয়ারপারসন, তারকে নিয়ে মানুষের কীরকম আগ্রহ এটা তো দেখলাম, তাই না? তো যেটা যাই হোক, এখন তবে এটা এরকমই আর কি, যে আসলে তুমি যদি অন্যায় কাজ না করো তাহলে তুমি সেটার মূল্যায়ন পাবা। মানে সামারি কথা কি বলো, তুমি যদি অন্যায় কাজ না করো তাহলে সেটার কি হবে, মূল্য। হয়তো তুমি অনেক কোটি কোটি টাকার মালিক হতে পারলে না, কিন্তু তুমি তো শান্তিতে থাকতে পারবে এবং তোমার এরকম টানা স্টার মধ্যে যেতে হবে না। বা যে ছেলেটা হয়তো হাদিকে মারি ফেললো, তার নিজের কি অবস্থা, তার পরিবারের কি অবস্থা, তাই না? তার পরিবারের সবাই হচ্ছে তার, এবং ওইখানে তার বউ জানতে পারছে তার একটা গার্লফ্রেন্ড আছে। চিন্তা করা যায়? হ্যাঁ, এই ঘটনার পরে, এর আগে জানতো না নাকি? তো তাহলে এখন কি ভয়ঙ্কর অবস্থা, এখন দুইজনই গেছে, দুজনকে জেলে, তাই না? এখন তার কি সমস্যা, সে যদি বিদেশে চলে যায়, তার কাছে অনেক টাকা পয়সা আছে, তার বউ গেলো, গার্লফ্রেন্ড গেলো, তার সমস্যা কি? তার আরেকটা বউ হয়ে যাবে কদিন পর। তার তো আসলে এত। তো এখন খারাপ সঙ্গের সাথে চললে দেখছো, মানে এটার মিনিং কি, খারাপ সঙ্গের সাথে তুমি যদি চলো, হয়তো সে তোমাকে ছাড়ি দিয়ে সুন্দর মতো তার জীবন গোছাই ফেলবে, আর তুমি হচ্ছে মারা খাবা সবাদিশা, তাই না? যে খারাপ সঙ্গে যাওয়া যাবে না, হ্যাঁ, খারাপ বন্ধুত্ব করা যাবে না, বুঝছি। তো সে কিন্তু পালাই গেছে, তাকে খুঁজে পাচ্ছি না, কিন্তু তার সাথে যারা বাংলাদেশের লিঙ্ক আপে ছিল তাদের হালুয়া কিন্তু টাইট হয়ে গেছে, এরকম না? তো এগুলো আমাদের অনুধাবন করতে হবে, যে আমাদের ভবিষ্যৎ জীবনে আমাদের পড়াশোনার সাথে সাথে আমরা তো বড় হচ্ছি, সে বড় হওয়ার সাথে সাথে যাতে আমরা এরকম ব্যাপারগুলো মাথায় রাখতে পারি, হ্যাঁ, যাতে সাময়িক সুবিধার জন্যে লং টার্ম অসুবিধা পড়তে না হয়। আচ্ছা, আচ্ছা, বই যারা পাওয়া নাই ক্লাস শেষে অফিস থেকে সংগ্রহ করবা, অফিস থেকে দেওয়া হয়েছে। আর আজকে আমাদের সাজেশন বুক যেটা আমাদের টার্গেটেড ছিল দেওয়ার জন্য, সেটা আমরা দিয়ে দিলাম। এখানে বেশি মানে তোমাদের প্রথমত আমি এই বইটা করার সময় কয়েকটা জিনিস চিন্তা মাথায় রাখছিলাম, তার মধ্যে তোমাদের কয়েকটা সমস্যা আমি এখানে লিখে দিছি, এখন সমাধানও লিখে দিছি। তুমি যদি পেজ নম্বর 3-এ আসো দেখবা, খেয়াল করছো? তোমরা তো বই পাইছো, বই নাও, তুমি বই নাও। লুকে ফেললে কেমনে হবে বলো, বান্ধবীদের সাথে শেয়ার করো, বই লুকে ফেললা। তো এখন এই যে গণিতে ভালো মার্ক পাওয়ার জন্য কিছু কৌশল, 2 নম্বর হচ্ছে গণিতে তুমি যে যে সমস্যা ফেস করো এবং সেগুলো সম্ভাব্য সমাধান ক্লাস করার জন্যে। আচ্ছা বসো, সামনে বসি, হ্যাঁ সাবধানে আসো। আচ্ছা, তো এই পয়েন্টগুলা তিনটা সমস্যার সমাধান সহ বলে দিছি, এটা একটু রিভাইজ করবা। আর হ্যাঁ, প্রথমত আমরা এই বইয়ে যেহেতু তোমরা 10-এর এন্ডিং এখন,
অল্প কয়েকদিন পর স্কুল জীবন শেষ। তো সেক্ষেত্রে তোমাদের গণিত নিয়ে কিছু জিনিস তোমাদের একেবারে না জানলেই না, সেগুলো এই পেজ থেকে শুরু। যেগুলো আমরা ছোটোবেলায় হয়তো পড়ছি কিন্তু গুরুত্ব দিই নাই, সেগুলো এই পেজ থেকে শুরু। এটা সময় কাটানোর জন্য ফ্রি টাইমে বসে একবার চোখ বুলে নিবা। পরের পৃষ্ঠা আউট অফ দ্য বক্স কিছু কথাবার্তা বইতে আমরা দিয়ে রাখছি, গণিতের কিছু হিস্ট্রি, হ্যাঁ, সংখ্যার কিছু হিস্ট্রি, ওকে, 3-4 পৃষ্ঠা এগুলো এখানে দেওয়া। এবং আমাদের এইখান থেকে আর কি পরবর্তী আলোচনা, ওগুলো পেজে কাউন্ট করা হয়নি, মানে যেগুলো এক্সট্রা লেখা হয়েছে সেগুলো পেজ নাম্বার কাউন্ট করা হয় নাই, কারণ এগুলো পড়ার বাইরে যেহেতু পেজ নাম্বার দিই নাই। আর পেজ 3 থেকে আর কি আমাদের অধ্যায়ের আলোচনাটা শুরু। কথা কি বুঝছো? তো ওইগুলো ফ্রি টাইমে একটু গণিতটা কীভাবে আসছে, কারা কারা পৃথিবীতে এই গণিত নিয়ে কাজ করছে এবং তাদের অবদান হিসেবে আমরা এখন হচ্ছে এই জিনিসগুলো এত সহজে পাচ্ছি, ব্যাপারটা এরকম। হ্যাঁ, তারা যদি এই কাজগুলো না করতো তাহলে আমরা এত সহজে এগুলো শিখতে পারতাম না এখন, বুঝছো? এতে সুবিধা হচ্ছে আমরা সহজে শিখতে পারছি, আর অসুবিধা হচ্ছে আমরা এখন আর বিজ্ঞানী হইতে পারতেছি না তাড়াতাড়ি। তারা সহজ সহজ জিনিস আবিষ্কার করে বিজ্ঞানী হয়ে গেছে, তাই না? আমরা এখন এটা হইতে পারতেছি না, এটা হইলো অসুবিধা। আর সুবিধা হচ্ছে আমরা অনেক মানে ডেভেলপড একটা সোসাইটিতে আছি, তাই না? টেকনোলজিক্যাল যে ডেভেলপমেন্টগুলো হয়েছে সেগুলো কিন্তু তাদের হাত ধরে, তারা এগুলো আবিষ্কার না করলে আমরা এখন এত সুযোগ সুবিধা পাইতাম না, বুঝছো? তখন তাদের আমলে কি হইতো বলতো, যে সিম্পল মৌলিক অধিকার নিয়ে তাদের যুদ্ধ হইতো, কথায় কথায় যুদ্ধ লাগিয়ে যেত, যেটা ব্রাহ্মণবাড়িয়াতে এখন হয়। হ্যাঁ, যে তাই না, এই যে রিসেন্ট যে মারামারিটা হয়েছে 2 গ্রামে 14 জন নাকি আহত হয়েছে, কি কারণে? ওই কে কাকে হচ্ছে কি জানি ধাক্কা দিচ্ছে, ধাক্কা থেকে হচ্ছে মারামারি শুরু, এবার 14 জন আহত, এবং 2 গ্রামে হচ্ছে, মানে এদের কাহিনী হচ্ছে এরকম। তো তারা এখনো প্রাচীন মানে যুগে আসছে আর কি, তো আমরা সেখান থেকে বাইরে হয়ে আসছি। আচ্ছা যাক, এখন ওকে, আমরা আমাদের এখানে প্রথমে সূচিপত্র দিয়ে দেওয়া, খেয়াল করে দেখো কোন অধ্যায়ে কি পাবা না পাবা সূচিপত্র থেকে খুঁজে বাইর করবা। আমাদের আজকে উচ্চতর গণিতের ক্লাস, উচ্চতর গণিতের আজকে কোন কোন অধ্যায়ের ক্লাস বলো তো রুটিন অনুযায়ী? অধ্যায় 2, তাই না, বীজগাণিতিক রাশি, ঠিক কি না? তো যেহেতু আমাদের সৃজনশীলের ক্লাস এখন, হ্যাঁ, চ্যাপ্টার 2 আজকে ক্লাস জাস্ট 10 থেকে একটু পরে শেষ হবে, 4:30টার মধ্যে দেখি। তো চ্যাপ্টার 2-এ বীজগাণিতিক রাশিতে এই আমাদের হায়ার ম্যাথে, হ্যাঁ, খাতা কলম নাও, আমরা কয়েকটা জিনিস একদম কোট করে দিই। বীজগাণিতিক রাশিতে খ এবং গ এর জন্যে প্রথম যে টপিকটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আংশিক ভগ্নাংশ। খ এবং গ এর জন্য প্রথম যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি বলতো, আংশিক ভগ্নাংশ। এই টপিকটা আসবেই আসবে, কোনো মিস নাই, ঠিক আছে? এই টপিকটা আসবেই আসবে, কোনো মিস নাই। এখানে আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে 2 রকম ভগ্নাংশ নিয়ে আমরা কথা বলি, একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশের জন্য, আরেকটা হচ্ছে কি বলতো, অপ্রকৃত, তাই না, ভগ্নাংশের জন্য। প্রকৃত ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ আমরা শিখি, আরেকটা হচ্ছে কি অপ্রকৃত ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ শিখি। তো এই প্রকৃত ভগ্নাংশের আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে, হ্যাঁ, তোমরা মাঝখানে দূরত্ব সৃষ্টি করো, তুমি ওই কোণে যাও। প্রকৃত ভগ্নাংশের আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের 3টা নিয়ম মূলত বইতে আছে। টাইপ 1 রুল বা রুলস 1, সেখানে ধরো যে x-2 ডিভাইড বাই x+3 x+4, একদম সিম্পল হিসাব। এটাকে আমরা অভিজ্ঞতা লব্ধ নিয়ম এবং এই দিয়ে ডিরেক্ট এমসিকিউর জন্য সলভ করে ফেলতে পারি, এটা সিকিউতে জীবনে আসবে না, আসলে এমসিকিউতে আসবে। আর এটা সলভের জন্য ডিরেক্ট যে সিস্টেমটা, প্রথমে আমরা কি x+3 লিখলাম, তাই না, x+3 সমান 0 ধরবো, যেটা লিখবো সেটা সমান 0 ধরে x এর যে মান আসবে সেটা বাকিগুলোতে, বাকি x যেখানে যেখানে আছে সেখানে সেখানে বসাইতে হয়। অর্থাৎ এখানে x+3 সমান 0 ধরলে x ইকুয়াল টু আসে কত, -3, সেটা বাকি দুটো জায়গায় বসাইতে হবে, তাই না, যে -3 + 4। ওকে, তারপর আমাদের x+4 লিখে ফেললাম, লিখে ফেললে এখন x ইকুয়াল টু আসে কত, -4, সেটা বাকিগুলোতে বসাই ফেলবো, ঠিক কি না? আর নিচে হচ্ছে -4 + 3, তাই তো? তারপর সাজাইলে আমাদের এখানে অ্যান্সার চলে আসলো। উপরে এখানে আসে -5, নিচে হচ্ছে -3 + 4 1, তাহলে নিচে হচ্ছে x+3, আর এখানে হচ্ছে -6, হ্যাঁ, আর নিচে হচ্ছে -1, -1 কাটা যাবে, তাহলে উপরে 6 আর নিচে হচ্ছে x+4, শেষ। এমসিকিউর জন্য এই রুল 1টা কি, এমসিকিউর জন্য। আর রুল 2 এবং রুল 3 হচ্ছে আমাদের বোর্ড পরীক্ষায় বেশি আসবে, বেশি আসে রুল 2 এবং রুল 3। হ্যাঁ, রুল 2 এটা খুব ইম্পর্টেন্ট, ওকে। আচ্ছা, তো এখানে সেটা কি, ধরো x+a ডিভাইড বাই x+b আর x² + c, ভিতরের স্কোয়ারটা আসার সম্ভাবনা প্রকট, x²+, এবং এটা তোমরা স্কুলে বিভিন্ন পরীক্ষায় বহুতবার পরীক্ষায় অ্যান্সার দিছো না? তো এটার ক্ষেত্রে কাহিনী কি ছিল, a বাই কি ছিল, এই যে x+b লিখতা, তাই তো, প্লাস এই যে ভিতরে যেটা স্কোয়ার সেটার জন্য উপরে হয়তো কি বলতো bx + c, ক্যাপিটাল লেটার c।
আর নিচে এই যে এক্স স্কোয়ার প্লাস স্মল লেটার এসি আর এসি এক না, তাই না? দুইটা আলাদা জিনিস, ঠিক আছে? ওকে, তো এরপর হচ্ছে আমরা সহগ সমীকৃত করে ক্যালকুলেশন করে আমরা এটার এই যে এ বি এবং সি মান বের করতাম। কথা কি বুঝছি? আচ্ছা, এখন এটার প্রসেসটা, এটা গয়ের জন্য সুপার ইম্পর্ট্যান্ট। প্রসেসটা নিয়ে কোনো সমস্যা আছে এই নিয়মের? এই কোয়েশ্চেনটার প্রসেসটা নিয়ে কোনো সমস্যা? কারণ এটা প্রচুর পরিমাণে তোমাদের পরীক্ষায় আসছে, বোর্ডের জন্য সুপার ইম্পর্ট্যান্ট। আচ্ছা, তারপর যদি আমরা রুল 3 কথায় আসি, রুল 3 সেটাও আমাদের সুপার ইম্পর্ট্যান্ট বলতে পারো, যে এক্স প্লাস এ ডিভাইড বাই এক্স প্লাস বি, আর হচ্ছে এক্স প্লাস ধর যে ডি হোল স্কোয়ার, বাইরে যদি হোল স্কোয়ার থাকে, বাইরে যদি কি থাকে হোল স্কোয়ার থাকে, তখন কীভাবে লিখতে বলো তো? এটা কম আসে এটার তুলনায়, ওটার তুলনায় এটা কম আসে। এ বাই মানে আলাদা আলাদা করে লিখতাম, তাই না? হ্যাঁ, এ বাই কি লিখতাম? এক্স প্লাস বি, আর যেটার উপর হোল স্কোয়ার সেটা দুইবার লিখতে হবে, তাই না? তাহলে এক্স প্লাস ডি, আর হচ্ছে কি এক্স প্লাস ডি হোল স্কোয়ার, তাই তো? আর এখানে হচ্ছে বি, এখানে হচ্ছে সি দিলাম, এই জন্য এখানে ডি দিছি আর কি। আচ্ছা, তো এক্স প্লাস বি আর এক্স প্লাস সি, এইভাবে আমাদের টাইপ 2 এই যে প্রকৃত ভগ্নাংশেরগুলো আসলো। এগুলো নিয়ে কোনো সমস্যা আছে? প্রকৃত ভগ্নাংশের, আংশিক ভগ্নাংশ, এটার ফুল মেকানিজম নিয়ে কোনো সমস্যা আছে বলো? প্রথমে গুণ করে দিতে হবে হর দিয়ে, তাই না? তারপর হচ্ছে এই যে একবার এক্স ইকুয়াল টু মাইনাস বি বসাবো, তাহলে অনেকগুলো শূন্য হয়ে যাবে, বাকিগুলোর মান চলে আসবে। আবার এক্স ইকুয়াল টু মাইনাস ডি বসালে অন্যগুলো শূন্য হবে, এরকম করে তারপর সহগ সমীকৃত করে মান বের করে ফেলা, যত দ্রুত করা যায়, ঠিক আছে? তো এই নিয়মটা আমরা পারি। এবার অপকৃতের ক্ষেত্রে 2-3টা কথা একটু বলতে হবে, আর 1-2টা কোয়েশ্চেন এক্সট্রা দেখা দিতে হবে, তাহলে অপকৃতেরটা কমপ্লিট। আর আংশিক ভগ্নাংশ থেকে তো আমরা বললামই প্রশ্ন, আর এমসিকিউর জন্য এই নিয়মটা ভালো মতো বুঝে রাখতে হবে, তাই না? যে কোনো অংশ চাইতে পারে। আচ্ছা, ওকে, তোমাদের কি টুকটাক লেখা হয়েছে এইটুকু? হ্যাঁ, টুকটাক একটু লেখা শেষ করো। অপকৃতের জন্য বইয়ের যে প্রশ্ন দিচ্ছে সেটা আমি একটু আগে লিখে দিব, আর এরপর হচ্ছে আমরা এক্সট্রা আরেকটা প্রশ্ন লিখে দিব আর কি। ওকে, মেন বই আনছি হায়ার ম্যাথ, হায়ার ম্যাথ বই, বইয়ের 1-2টা প্রশ্ন, আচ্ছা বই এখানেও দেখানো যাবে। আচ্ছা দাও আমার হাতে দাও, আমি বই থেকে প্রশ্নটা লিখে দিই উদাহরণ রেফারেন্স সহ, তাইলে সুবিধা হয় আসলে। আচ্ছা, লেখা শেষ করো। অপকৃত ভগ্নাংশের শর্ত কি বলো তো? এই যে হ্যাঁ তুমি বলো, মাঝখানের জন বলো, দাঁড়াও। অপকৃত ভগ্নাংশের শর্ত কি? হ্যাঁ, অপকৃত ভগ্নাংশ কখন হয়? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, লব এবং হরের ক্ষেত্রে সম্পর্ক যদি এটা হয় যে লব আর হর, হর কোথা থাকে, নিচে না উপরে? হ্যাঁ, হর কোথা থাকে? হ্যাঁ, হর উপরে থাকে। হ্যাঁ হ্যাঁ, কি কি? হ্যাঁ হ্যাঁ, গুড, ঠিক আছে, হর নিচে লব উপরে, তাই তো? আচ্ছা, তো লবের মান যদি হরের থেকে বড় হয় অথবা কি হয় সমান হয়, তাহলে সেক্ষেত্রে অপকৃত হবে, তাই না? আচ্ছা বসো। তো লব এবং হর এই শব্দ নিয়ে যদি কনফিউশন ক্রিয়েট হয় তাহলে তো সমস্যা। আচ্ছা, তো লবের মান যদি হরের থেকে বড় হয় অথবা কি হয় সমান হয়, তো সমান দিয়ে আমাদের বইয়ের ফার্স্ট প্রশ্নটা দেওয়া, উদাহরণ 26, বইয়ের যে উদাহরণ 26 দেওয়া হয়েছে বইয়ের প্রথম যে প্রশ্নটা, 2x³ ডিভাইড বাই এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3। হ্যাঁ, এটা সাজানোর ক্ষেত্রে উপরে 3 আর এখানে এক্স 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 গুণ করলে 3 হয়। তো প্রথম লাইনে আমরা যেভাবে সলভ করতাম, যে এখানে সামনে যে শখটা, সেই শখটা এখানে আগে লিখতাম, তাই না? লিখে তারপর প্লাস দিতাম সবসময়। তারপর হচ্ছে কি এই যে নিচেরগুলো যদি রেগুলার, তখন রুল 1-এ চলে যেত, তাই না? যে 3টা আছে, এ ডিভাইড বাই এক্স মাইনাস 1, বি ডিভাইড বাই এক্স মাইনাস 2 আর সি ডিভাইড বাই এক্স মাইনাস 3, তাই না? এটা না? কারণ আমার প্রশ্ন হচ্ছে, আমরা যেভাবে নিয়মটা তোমরা শিখছো বেশিরভাগই, বা আমার এখানে যারা ক্লাস পাইছে তাদেরকে আমি এটা ব্যাখ্যা দিয়েছিলাম, যে এখানে সামনে যে সংখ্যাটা থাকবে সেটা এখানে ডিরেক্ট চলে আসে বলছিলাম, তাই না? এভাবে তোমরা মনে রাখছো। কথা হচ্ছে কেন এটা আসে, এটার রিজনটা কি কে বলতে পারো? হ্যাঁ হ্যাঁ, কোনটা বলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ, তাহলে ভাগ করলে হচ্ছে সহগে, হ্যাঁ মানে ভাগ করলে 2 আসে বলতে কি ভাগফল 2 আসে না ভাগশেষ 2 আসে? ভাগফল 2 আসে। আর কিছু আসে না? হ্যাঁ বলো। আচ্ছা একটা মিনিট চিন্তা করো। লেখো, এটা লেখো। আমরা এটার একটা মেকানিজম দেখাইছি। তোমরা যেটা বললা ভাগফল ভাগশেষ, ভাগফল নিয়ে কিভাবে আসে সেই জিনিসটা আমরা দেখাবো এখন। আরেকটা প্র্যাকটিস ম্যাথে ফুল ক্যালকুলেশনটা দেখাচ্ছি। চলো। মনে নেই। আচ্ছা এটা কি লিখছো? এটা লিখছো এই লাস্ট এক্সাম্পলটা? এটা তো করতে পারবো তাই না? করতে পারবো কি না? আচ্ছা ওকে। তো এখন আমাদের বইয়ের আরেকটা উদাহরণ নিই। বইয়ে অপকৃত নিয়ে তেমন উদাহরণ দেয় নাই। হ্যাঁ, উদাহরণ 25। উদাহরণ 26টা লিখছ? উদাহরণ 25, এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ফাইভ, এক্স মাইনাস টু আর এক্স মাইনাস ফোর। হ্যাঁ কী হবে লেখা তো দেখি সবাই খাতায়। কী হবে খাতায় একটু সবাই লেখা তো দেখি। দ্রুত লেখো। হ্যাঁ কী হবে পুরোটা লেখো। আচ্ছা স্যার, যে যদি শুধু এক্স স্কয়ার থাকে হরে তখন এক্স স্কয়ারের জন্য উপরে কি দিব? এ এক্স। হ্যাঁ কোনটা? হ্যাঁ ওই সেম নিয়ম, যেভাবে লেখা হয়েছে ওইটা অটোমেটিক্যালি বাকিগুলোর মান চলে আসবে। তুমি যেভাবে শিখছো এক্স স্কোয়ার থাকলে এক্স স্কোয়ার প্লাস জিরো চিন্তা করে ওইভাবে লিখে দিবা, তারপর না মানে অটোমেটিক। হরে যদি হচ্ছে এক্স স্কয়ার প্লাস এক্স প্লাস ওয়ান থাকে তখন হচ্ছে তখন এ বাই এক্স বি বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার ধরতে হবে। তখন এক্স শুধু এক্স স্কোয়ারকে এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার হবে চিন্তা করা যায়। তাহলে এ বাই এ শুধু এক্স স্কোয়ার নিচে থাকলে একবার যে দুইবার স্কোয়ার আছে ধরে নিয়ে এ বাই এক্স বি বাই এক্স স্কোয়ার এভাবে ধরতে হবে। ও আচ্ছা বুঝছো কি বললাম? হ্যাঁ বুঝো নাই? অর্থাৎ এই যে এখানে এই যে এই নিয়ম, এখানে যদি ডি এর মান শূন্য হয়, ডি এর মান যদি শূন্য হয়, হ্যাঁ তাইলে যদি কোশ্চেনটা আমরা এভাবে বলি যে এক্স প্লাস এ, এক্স প্লাস বি আর এক্স প্লাস জিরো হোল স্কোয়ার, তাহলে তোমরা সহজে রিলেট করতে পারতেছো। আর এটাই হচ্ছে অ্যাকচুয়ালি বলা হবে এভাবে যে এক্স স্কোয়ার। তখন আবার মনে হবে অন্য অন্য অঙ্ক, তাই না? তো অথচ তো সেটাই তো এখানে লেখা হয়েছে, লেখা হয়েছে না সেটা। যে এখন একটু আগে তো বলতেছিলে না, ঠিক আছে ঠিক আছে না। এখন যদি আমরা এক্স প্লাস জিরো হোল স্কোয়ার দিই তাহলে কার সাথে মিলতেছে? হুবহু রুলস থ্রির সাথে মিলতেছে না? মিলতেছে। কিন্তু এভাবে না দিয়ে জাস্ট যদি আমরা এইখানে এক্স স্কোয়ার দিয়ে দিই তখন আবার মনে হয় যে এটার সাথে মিলে বা হয়তো কী করবো। তো সেই জন্যে এই সম্পর্কটা একসাথে দেখাই রাখলাম। তাহলে এটার ক্ষেত্রে কী হবে? এ বাই ধরো এক্স প্লাস বি, হ্যাঁ লিখে নাও পাশে, প্রশ্ন করলে সুবিধা, তখন আসলে অ্যান্সার দিতে সুবিধা হয়।
বি বাই এক্স সি বাই এক্স স্কোয়ার, বি বাই এক্স প্লাস সি বাই এক্স স্কোয়ার। কথা বুঝছি? তখন এই আন্ডারে এভাবে চলে আসে, কীভাবে আসে সেটাও তোমাকে দেখানো হইলো। না বুঝো নাই? এই শুধু এক্স স্কোয়ার দিয়েও কিন্তু আসতে পারে। আর মানে কোনো না কোনো টেস্ট পেপারে কোয়েশ্চেনে আসেও এটা, এই কোনো না কোনো কলেজ স্কুলে আসছে, টেস্ট পেপারে খাটলে এটা পাবা এই কোয়েশ্চেনটা। আর এখানে এ আর বি এর জায়গায় তো যে কোনো সংখ্যা থাকবে প্রশ্নে, যে এক্স প্লাস টু তারপর এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস থ্রি থাকতে পারে না, এভাবে সংখ্যা থাকবে। তো এক্স স্কোয়ার দিয়ে দিলে আবার অনেকে কিন্তু ভুল করার চান্স আছে। তোমাদের স্কুলে কি এভাবে দিছে কোনোবার এক্স স্কোয়ার দিয়ে? শুধু বইতে এরকম কোনো একটা কোয়েশ্চেন মনে হয় দেখছিলাম। হুম, আমি দিছিলাম তাই না? তখন এই জিনিসটাকে আমার মনে হয়েছিল কিভাবে হবে। আচ্ছা না আমি আচ্ছা, করছিলাম, করে 2 পাইছি। জিনিসপাতিগুলো আমাদের কোয়েশ্চেনে পাওয়া আর কি, পাবা এরকম সুন্দর সুন্দর জিনিস আমাদের প্রশ্নে পাবা। এখন আসি, এই চলো উপরটাতে লিখতে পারছো। এখন আমরা সামনের সহগের মেকানিজমটা একটু শেখার চেষ্টা করি। চলো দেখো এটার আংশিক ভগ্নাংশ কি হবে। এটা আমি ক্লাসে করাইছিলাম, আগে যারা ক্লাস পাইছিলাম। এর আংশিক ভগ্নাংশ নির্ণয় করো, শুরু করো। এর আংশিক ভগ্নাংশ নির্ণয় করো, সময় 3 মিনিট, দেখি করো, করতে দিলাম। সময় 3 মিনিট। আচ্ছা তাইলে চলো আমরা একটু দেখি, তোমাদের তো টাইম শেষ,
কিন্তু আটকে গেছো, যাক কোনো সমস্যা নাই। চলো সলভ করার চেষ্টা করি। আংশিক ভগ্নাংশ কি আমাকে সেটা একটু বলো তো, সেটা একটু বলো। এই হ্যাঁ বলো, তুমি বলো আংশিক ভগ্নাংশ বলতে। হ্যাঁ দাঁড়াও, আংশিক ভগ্নাংশ বলতে কি বুঝো? মানে বড় ভগ্নাংশটাকে ছোট ছোট অংশে হ্যাঁ, ভাগ করে ছোট কয়েকটা ভগ্নাংশের মাধ্যমে প্রকাশ করা। বসো, একটা ভগ্নাংশকে কয়েকটা ভগ্নাংশের মাধ্যমে প্রকাশ করা, তাই না? আর এক্ষেত্রে আমরা প্রথম অবস্থায় যদি ভগ্নাংশটা এরকম হয়, সিম্পল এই আকার অথবা এই আকার অথবা এই আকার, তাদের প্রকাশের সিস্টেমটা আমরা দেখে ফেললাম, যেটা ছিল প্রকৃত ভগ্নাংশের জন্য, তাই না? আর যখন সেটা অপ্রকৃত হয়ে গেল, তখন হচ্ছে আমরা নিচে গুণ আকারে আছে, উপরের রাশিটা সিম্পল পাওয়ার সমান, বইতে যে উদাহরণটা আছে তার জন্যে এই উদাহরণ 26 এবং পাওয়ার সমান উদাহরণ 25 আমরা দেখলাম। কিন্তু পাওয়ার যখন বেশি হয়ে গেল, তখন আসলে কিভাবে করব সেটা নিয়ে আমরা একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ছি। তো পাওয়ার বেশি মানে এই নিচের ভগ্নাংশটা উপরে অলরেডি থাকবে, এভাবে মিলানো থাকার কথা। আচ্ছা বসো, এই পাশে বসো, পিছনে একদম পিছনে যাও না, এই পাশে না, এই পাশে এই পাশে বসো, আমার ইয়ার সাথে যাতে না লাগে। হ্যাঁ, আচ্ছা, তো উপরে পাওয়ার যদি বেশি হয়, তার মানে তখন নিচের ভগ্নাংশটা, নিচের রাশিটা উপরে থাকবে অ্যাকচুয়ালি, ওইভাবে মিলানো থাকে। তো সেটা কিভাবে থাকে এটা একটু আমরা দেখি চলো। সেটার ক্ষেত্রে বুঝো, আমি স্টেপ বাড়াইয়া করতেছি যাতে তোমাদের অসুবিধা কম হয়। ওই এই অধ্যায়ের বীজগাণিতিক রাশি অধ্যায়ের কনসেপ্ট দিয়ে করাচ্ছি। দেখো, নিচের রাশিটাকে উপরে আগে লিখে নিব, এবং তোমাদের আমি একটা প্রশ্ন করছিলাম যে ওই উপরের সংখ্যাটা কিভাবে আসে, যে সামনে যে সংখ্যাটা এখানে 2 হইলো, সেই সংখ্যাটা কিভাবে আসে, সেটারও ডিটেল ব্যাখ্যাটা এখানে আসলে আছে। তো প্রথমত আমরা নিচের ভগ্নাংশটাকে উপরে লিখে দিচ্ছি, লিখে দেওয়ার পর এবার ব্যালেন্স করো। এখানে এক্স স্কোয়ার আছে, উপরে এক্স কিউব, তাই না? তাহলে এক্স দ্বারা গুণ করতে হবে, তাহলে এক্স কিউব মিলে গেল। তারপর এখানে আছে 2, এখানে আছে এক্স স্কোয়ার হয়, বাট উপরে কি এক্স স্কোয়ার আছে না, তাহলে মাইনাস এক্স স্কোয়ার দিয়ে দাও, তাহলে ব্যালেন্স। তারপর এখানে মাইনাস 2x হয়, আর এখানে মাইনাস 2x আছে, আছে না? গুড। তাহলে এবার হচ্ছে, আর সাথে প্লাস 3 ছিল, তাহলে এখানে প্লাস 3 দিয়ে দিতে হবে, হবে কি না বলো? তাহলে এই রাশিটাকে এবার আমরা চাইলে, যে আমার টার্গেট হচ্ছে কি বলো, একটা ভগ্নাংশকে কয়েকটা ভগ্নাংশের মাধ্যমে প্রকাশ করা, এটাকে বলা হয় আংশিক ভগ্নাংশ। এটাকে বলে কি? তো কয়েকটা ভগ্নাংশ আকারে আনতে হবে, এই কাজটা তোমার করতে হবে। তো চলো সেই কাজটা আমরা করার চেষ্টা করি। এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2, তারপর হচ্ছে প্লাস দিয়ে মাইনাস এক্স স্কোয়ার প্লাস 3। অনেকে কিন্তু এখানে মাইনাস দেয়, তখন এখানে মাইনাসটা এখানে চলে আসছে ধরে, আর এখানে প্লাসটা প্লাসই রাখি দেয়, তাহলে হবে? এখানে যদি মাইনাস দিতে, তাহলে উপরের চিহ্ন কি হইতো বলো? উপরে এক্স স্কোয়ারের চিহ্নটা প্লাস হইতো, আর 3 চিহ্নটা কি হইতো? মাইনাস। কিন্তু এখানে 3 চিহ্ন আর চেঞ্জ করতে মনে থাকে না, তো সেটা কিন্তু একটা ভুল। আচ্ছা, এখন এই প্রশ্নটা এখন বলো, এটা কিন্তু এটা নিচের সাথে নিচেরটা কাটা গেল, খেয়াল করছো? হ্যাঁ, তাই না? আর এটা কিন্তু এখন লব এবং হর সমান হয়ে গেছে, হয়েছে কি না? লব এবং হর সমান হয়েছে না? এবং এক্ষেত্রে এটাও অপকৃতই, এটাও কি অপকৃত, কিন্তু গুণ করা আছে আর কি রাশিগুলা। আর এটাকে আমরা প্রকৃততে কনভার্ট করে ফেলবো এবার, চলো কেমনে করি চলো দেখো। আর অর্থাৎ অপকৃতগুলোকে এই সিস্টেমে আনা যাবে। তো আমি এই দুইটা স্টেপে দেখাচ্ছি, এটা চাইলে এক স্টেপে করে ফেলা যেত, কিন্তু তোমরা প্রথমবার দেখতেছো বলে আমি দুইটা স্টেপে দেখাচ্ছি। এই যে নিচের রাশিটা আবার উপরে লিখলাম, আবার কি করলাম, এবার উপরে এক্স স্কোয়ার সামনে আছে কি মাইনাস, তো সামনে মাইনাস দিয়ে গুণ করলাম, মানে মাইনাস বলতে -1 দিলে আর কি। তো মাইনাস এক্স স্কোয়ার মিলছে, মাইনাস এক্স, এখানে মাইনাস এক্স আছে না, তাহলে এখানে দিতে হবে কি প্লাস এক্স, মাইনাস হচ্ছে প্লাস, প্লাস 2, এখানে আছে প্লাস 3, তাহলে এখানে দিতে হবে কত +1 দিতে হবে, তাহলে এবার ব্যালেন্স হইল। লেখাটা কি বুঝছো? তাহলে এবার এটাকে আবার আলাদা করে ফেলা যায়, এক্স স্কোয়ার প্লাস এক্স, এইরকম ভাগশেষ উপপাদ্য সিস্টেমটা তোমরা এই অধ্যায়ের মধ্যে শিখছো, শিখছো কি না বলো? তারপর এখানে x+1, আর নিচে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2, আর এই জায়গায় সামনে এক্স ছিল, সামনে কি আছে এক্স আছে। তাহলে এখন বলো, এটার সাথে এটা কাটা যাচ্ছে, তাহলে কি থাকে এক্স, এই যে -1 থাকে না? এই যে এখানে বলো এক্স স্কোয়ার সব কত, এই কোশ্চেনটা আর কি তোমার তোমার বইতে আছে এই পর্যন্ত প্রশ্নটা, সামনে এক্স স্কোয়ার সব কত, সেই -1 দেখতে আসছে কিভাবে? আর পরেরটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। এখন দেখো পাখিটা প্রকৃত হয়ে গেছে, আর এখানে মিডল টার্ম করে নাও, এটাকে মিডল টার্ম করলে কি আসে, এই যে এই রাশির মিডল টার্ম এক লাইন শুধু x+2 x - 1, তাহলে এটাকে ডিরেক্ট হয়ে যায় না, হয়ে যায় কি না? তো সেটা তো করলে আমার অঙ্কটা সলভ হয়ে গেল, শেষ, কাজ শেষ। তাহলে -1টা আসে মূলত এই নিচের রাশিটা, যেমন উপরে লিখি ভাগ করলে, ওই যে সহগটা আর কি, ভাগ করলে কি হয়
এই ভাগফলে এটা থাকে, যেটা বলতেছিলাম সেটা এভাবে আসে আর কি। আর এই অংশটা তো আমরা রিল্যাক্সে, এই যে এই অংশটা কোন নিয়ম, এই যে টাইপ 1 না, রুল 1। তবে সিকিউতে আসলে তো আর এই নিয়মে করা যাবে না, যাবে না। সিকিউতে আসলে কিভাবে করবা, যেখান থেকে কিভাবে করবা, তো সেটাকে তুমি এভাবে ধরে নিবে যে এক্স মাইনাস ওয়ান প্লাস এ, হ্যাঁ ধরি প্লাস এ লিখলা, তাহলে ধরি এ ইকুয়াল টু হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই হচ্ছে এক্স প্লাস টু আর হচ্ছে কি এক্স মাইনাস ওয়ান, তাই না? তারপর কি, তাহলে এখানে তো এ ধরলা, তাহলে আবার ধরি হ্যাঁ এক্স প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স প্লাস টু এক্স মাইনাস ওয়ান, যেহেতু এখানে এ ধরে নিছো তাহলে এই অবেদ দিয়ে বি ডিভাইড বাই কত এক্স প্লাস টু প্লাস সি ডিভাইড বাই কত এক্স মাইনাস ওয়ান। তারপরে লাইনে এক্স প্লাস ওয়ান অভেদ দিয়ে বি, এই রাশি দ্বারা গুণ করে দিব আর কি, তাই না? বি ইন্টু কত এক্স মাইনাস ওয়ান প্লাস সি ইন্টু কত এক্স প্লাস টু, ইকুয়েশন নাম্বার ধরো যে এক। তো এক নঙে বি এক্স ইকুয়াল টু একবার ওয়ান বসাবা, তাই না? এক্স ইকুয়াল টু ওয়ান বসালে আমার এইটুকু বাদ হয়ে যাবে, সি এর মান চলে আসবে। আবার এক নঙে এক্স ইকুয়াল টু মাইনাস টু বসাবা, তাহলে এটা জিরো হয়ে যাবে, বি চলে আসবে। আর এ আর বি তাহলে সুতরাং এ ইকুয়াল টু হচ্ছে যে বি আর সি চলে আসলে, সুতরাং এ ইকুয়াল টু দিয়ে এখানে মান যে এটা সমান মান বসাই দিলে সেটা এখানে বসলে তো কাজ, বুঝছি? তাহলে বাকি প্রসেসটা তো ইজি, মানে এক্স ইকুয়াল টু একবার ওয়ান বসালে সি চলে আসবে, আর এক্স ইকুয়াল টু একবার মাইনাস টু বসালে বি চলে আসবে, সেগুলো উপরে বসে দিলে হয়ে গেল। এখান থেকে যে লাইন এগুলো আসলে জাস্ট গোছায় নিজের মতো করা ইম্পর্টেন্ট, এটাকে আর নতুন কোনো নিয়মের মধ্যে বলা যাবে না। আচ্ছা তোমরা কি বুঝছো আসলে? এটা এটা ব্যালেন্স করতে মানে করার জন্য মানে করতে হয়েছে বলে লিখতে হয়েছে এরকম, অর্থাৎ নিচেরটা উপরে লিখে দেওয়ার পর ওই যে প্রথম রাশিটা তাকে মিলাতে হবে, টার্গেট হচ্ছে প্রথম রাশি থেকে মিলানো। তো প্রথম রাশিটা মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এখানে আছে শুধু এক্স স্কোয়ার, তাহলে মাইনাস দ্বারা গুণ করলে প্রথম রাশিটা মিলল। বড় পাওয়ার থেকে মিলাইতে হবে, তাই না? বড় পাওয়ার ঠিক হওয়ার পর ছোট পাওয়ারে যেতে হবে। তো সেই টার্গেটে লেখাটা এক্স সিস্টেমে আসছে, বুঝছি? তাহলে অপ্রকৃতের ক্ষেত্রে আমাদের উপরে পাওয়ার একটা বাড়াই দিলাম, তারপর সেটার প্রসেসটা আমরা এখানে কমপ্লিট করে ফেললাম। আচ্ছা হ্যাঁ, কার কোনো কনফিউশন আছে বলো? সবাই কি বুঝছি? হ্যাঁ তোলা শেষ করো, তাড়াতাড়ি তোলা শেষ করো। কোনো কনফিউশন আছে কারো? কোনো কনফিউশন আছে? এই আমরা যেভাবে করছি স্যার এভাবে যদি করি আর এভাবে যদি করি তাহলে তো অ্যানসার তো মিলে, মানে 20 মানে 20 তোমরা যেভাবে করছো, হ্যাঁ তোমরা কিভাবে করছো? মানে এগুলো করি নাই কিছু, খালি হচ্ছে ভাগ দিছে, ভাগ দেওয়ার পর বানায়। ওয়ান দিছো কেন, এটাই তো কথা। আমি তোমার এই প্রশ্নটা এখান থেকে শুরু হয়েছিল, তুমি ওয়ান কেন দিলা? ওয়ান প্লাস যে দিলা ব্যাখ্যাটা কি ছিল? স্যার এই যে গত বছর তো আমরা কোনো ব্যাখ্যা দিয়ে শিখি নাই স্যার, গত বছর না, মানে ব্যাপারটা হচ্ছে এটা ওয়ান বা টু ছিল তখনই যখন উপর এবং নিচে পাওয়ার সমান হবে। এই কথাটা তুমি ভুলে গেছো কেন? এটা লিখলে কথা এবার সামনে। হ্যাঁ জনগণ দেখো, এই এখানে বলো, এই যে এখানে কথাটা শোনো, এই আমি এটা আজকে বলছিলাম, তোমরা হয়তো খেয়াল করা নাই। উপরে পাওয়ার 3 নিচে পাওয়ার 3, দুইটা পাওয়ার সমান। এক্ষেত্রে সামনে 2 ছিল, সেক্ষেত্রে 2টা সামনে আসছে, তাই না? তারপর বাকিটা এই নিয়মে গেছে। বা এই যে কোশ্চেনটা উদাহরণ 25, উপরে এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার, নিচে এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার, তাই না? এখন দুইটারই পাওয়ার উপরেও 1 নিচেও 1 সহগ, তাই না? আর পাওয়ার হচ্ছে 2 দিক। তো পাওয়ার লব এবং হরে যদি সমান হয়, এক্ষেত্রে তাদের যে সহগটা উপরে থাকে সেটা এখানে আসে, তাই না? আর তারপর প্লাস দিয়ে বাকি দুইটা, যে a বাই এক্স মাইনাস টু আর b বাই কি এক্স মাইনাস ফোর। এবং এই কথাটা তো এখানেও অনুসরণ করা হয়েছে। দেখো তুমি, এই যে এখানে মাইনাস না, এই যে এই পর্যন্ত আসার পর তোমার কথাটার সাথে মিলে গেছে, যে উপরে পাওয়ার 2 নিচের পাওয়ার 2। তার মানে এখানে যদি করতে চাও তাহলে কি হবে, এই যে মাইনাস ছিল, এই যে মাইনাস ওয়ান, এক্স স্কোয়ার সহগ কত মাইনাস ওয়ান না,
তাহলে -1, তারপর প্লাস দিয়ে এই যে a বাই এখানে নিচেরটাকে গুণ করলে, নিচের রাশিটাকে গুণ করলে আমার হচ্ছে এই যে এই x+2 আর x-1 হয়। নিচের রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে কি হয়, x-2 x+2 x-1 হয় না? তো তোমার নিয়মিত করতে তাহলে এখানে x+2 আর আরেকটা হবে যে প্লাস দিয়ে b বাই x-1, ঠিক আছে? তোমরা যে নিয়মটাতে বললা সেই নিয়মিত করলা। স্যার এগুলো করার কি দরকার স্যার? কোনটা এই লাইনগুলো? হ্যাঁ হ্যাঁ এই লাইনগুলো না করলে তো হবে। আমি জাস্ট তোমাকে ওই যে এই মাইনাসটা কেন আসে সেটার জন্য আসলে দেখাইছি আর কি। হ্যাঁ মানে ওই -1 কেন আসে কিভাবে আসে সেটার জন্য জাস্ট দুইটা লাইন আমার দেখাইতেছে এক্সট্রা, আমার তো আহামরি বেশি কিছু দেখাইতে হয় না। সাম- হ্যাঁ সব এটা আসে এইভাবে। হ্যাঁ আর এক ঘাত বেশি থাকলে আগে এটাকে ভাঙাই নিবা। হ্যাঁ কেন, যেটা প্রশ্ন রাশি থাকবে সেভাবে আসবে। হ্যাঁ এই দুই লাইন তো করতে হবে। উপরে পাওয়ার যদি একের থেকে মানে সমান না হয়ে উপরে পাওয়ার যদি বেশি থাকে তাইলে এই দুই লাইন করতেই হবে। করলে তুমি বুঝতে যাবে যে এখানে কি আসবে। কথা বুঝছো? উপরে পাওয়ার যদি এক বেশি থাকে তাহলে কি করতে হবে, এই দুইটা লাইন আমাকে স্টেপ করতে হবে। করলে তুমি দেখবা যে এখানে তোমার মতো ম্যাথ চলে আসছে। বুঝছি। তো এই এই অঙ্কটা কিন্তু আমাদের বইতে মানে বইয়ের জন্য দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। তোমরা কি এটুকু তুলছো? স্যার বইতে ওরা ঠিক মতন শিখায় নাই, তো কেন দিবে স্যার বই না থাকলে? বইতে প্রশ্ন আছে না? এই প্রশ্নটা আছে না বইতে? এটা তো আছে কিন্তু এই প্রসেস তো নাই। এখানে তো একটা লাইনে বাড়াইছি আমি শুধু। এখানে আমি লাইন কি বেশি বাড়াইছি? উপরে থেকে স্যার জাস্ট মুখস্থ ওই লাইনে চলে যায় স্যার। হ্যাঁ যাওয়া যাবে। অর্থাৎ আমি তোমাদের ওদের অশান্তি লাগতেছে এটা দেখে, তাহলে x² + 3 আর নিচে হচ্ছে x² + x-2, x² + x-2, এটাকে তোমরা এই যে -x² + 3 আর এটাকে হচ্ছে গুণ করলে x+2 x-1, x+2 x-1, তাই তো? এখানে লিখলা। তারপর এটাকে অবেগ দিয়ে এখানে এই যে x² এখানে গুণ করলে x² সামনে -1 -1 প্লাস a বাই x+2, তাই না? আর b বাই কি x-1, তাই ঠিক আছে? হ্যাঁ ওকে ধরি স্যার এখানে ক্যালকুলেশন করে ধরে দিয়ে এটা করি। আমাদের যে আংশিক ভগ্নাংশগুলো আসবে এগুলো কি বই থেকেই দিবে নাকি বানায় লিখে? বইয়ের জিনিসই তো করাচ্ছি, বইয়ের যা আছে আংশিক ভগ্নাংশ তাই করানো হচ্ছে, এর বাইরে আংশিক ভগ্নাংশ কিছু নাই। তো সমান আচ্ছা ঠিক আছে বুঝছি। এখন এখানের সাথে মানে বইয়ের প্রশ্নটাকে বুঝো, আমি সহজ করে বলি। বইয়ের আমরা যে কোনো প্রশ্ন নিই, হ্যাঁ অলরেডি সেভার দেওয়া আছে বইয়ের 11 খ। তোমরা আমাকে বলতে পারো যে আপনি কি করতেছেন এগুলা। অলরেডি আমাদের এখানে বইতে প্রশ্নটা দেওয়া আছে, দেখো x² - 7x + 12, 11 খ বইয়ের যে প্রশ্নটা সেখানে দেখো নিচে কি এইভাবে রাশিটা দেওয়া আছে। তো সেখানে এই রাশিটাকে তার প্রথমে কি উৎপাদক বিশ্লেষণ করতে হয়েছে না? হয়েছে কি না? তো সেই কাজটাই তো এখানে তোমার ছিল তো, আর বাকিটা তো রেগুলার কথাই। আর আমরা এখন শুধু আরেকটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে বইয়ের অপকৃত ভগ্নাংশ দিছে, অপকৃত ভগ্নাংশের একটা টাইপ তারা ফুল দেয় নাই, সেটা আমি তোমাকে দেখাই দিলাম যে অপকৃত ভগ্নাংশ হওয়ার জন্যে আমাদের লব এবং হর সমান হবে অথবা বড় হবে। তো সমানের প্র্যাকটিস ম্যাথ বইতে দেওয়া আছে, বড়র ক্ষেত্রে প্র্যাকটিস ম্যাথটা বইতে দেয় নাই সরাসরি। তো বড়র ক্ষেত্রে সেটা কিভাবে সলভ হয় সেটা জাস্ট দেখাই দাও। আমরা কি লিঙ্ক আপটা ধরতে পারছি এখন পুরাটা? ঠিক আছে না ঠিক নেই? বড়র ক্ষেত্রে কি প্র্যাকটিস ম্যাথটা আমরা দিয়ে দিলাম। ওকে, তো এই হইল কথা। কোনো প্রশ্ন আছে কারো? স্যার a x + 1 / x + 2 x - 1 কোনটা এটা? হ্যাঁ এটা জাস্ট ম্যাথ সলভ করার জন্য। তুমি এটাকে রাশি ধরে নাও, এটাকে উৎপাদন মানে আংশিক ভগ্নাংশে ভাঙাবে, তুমি যেভাবে ইচ্ছে গোছায় লেখো তাহলে তো হইছে। ঠিক আছে না ঠিক নাই? আচ্ছা এখন এই প্রশ্নগুলা বানায় কিভাবে তুমি বলতে পারো, এটা জিজ্ঞেস করতে পারো। হ্যাঁ তো সেটার জন্য আমি তোমাকে একটা টেকনিক দেখাই দিতে পারি। ধরো যে আমি যদি তোমাকে একটা নতুন একটা প্র্যাকটিস ম্যাথ দিতে বলি, মানে বা আমি যখন প্রশ্ন বানাবো মানে করবো, তখন আমরা খুব সুন্দর করে সহজ করে বানাই, আমরা অ্যান্সার ডিরেক্ট লিখি, অ্যান্সার থেকে কোশ্চেন বানানো হয়। মানে এই কথা হলো না, ধরো এই দেখো x-1 দিলাম আর 2x + 1 দিলাম আর ধরো x-2 দিলাম। ওকে, আর উপরে ধরো যে আমি চাইতেছি তোমাদের সবটা হচ্ছে উপরে, হ্যাঁ এই কাটাকাটি করলে যে 2
থাকুক, চাইতেছি কি থাকুক, 2 থাকুক, ওকে দিলাম। তো 2 দিয়ে আমি ধরুন 2x প্লাস 1 দিলাম, আর হচ্ছে x মাইনাস 2 দিলাম, ওকে শেষ। তাহলে আমার এখানে এই হলো কোয়েশ্চেন। এবার আমি জাস্ট তোমাকে গুণ করে দিব। গুণ করবো কেন, কাটাকাটি করবো? আমি এটা তো প্রশ্ন দিই না এখন তোমাকে, এই 3টা আমি গুণ করে দিব। আচ্ছা এখানে নিচে রাশি বেশি দিয়েছি না, তো নিচে একটা রাশি কমাই দিলাম ধরো। আচ্ছা নিচে রাশি একটা কমাই দিলে কি হবে, এখানে উপরে নিচে পাওয়ার সমান হয়েছে না, দেখো প্রশ্ন কেমন বানায়, পাওয়ার সমান হয়েছে, পাওয়ার সমান দিব না, পাওয়ার একটা বাড়াই দিই, ধরো 2x দিলাম। বুঝছো প্রশ্ন কেমন বানায়? এবার জাস্ট তোমাকে তুমি যেটা পাবা পরীক্ষায়, এই হইলো জিনিসটা, কোশ্চেনটা কি এটা। তুমি তাহলে আমার কাটাকাটি কিন্তু যাচ্ছে, তাই না? আচ্ছা নিচে x মাইনাস টু, এটা বেশি হয়ে গেছে, হ্যাঁ x প্লাস 2 দিয়ে দিতে, তাহলে কাটাকাটি গিয়ে আচ্ছা প্রথম অবস্থায় রাশি থাকি যাবে, সহজ হয়ে যাবে। তাহলে চলো উপরটা গুণ করো, দেখো কত আসে। উপরে 2x দ্বারা গুণ করলে ধরো 4x স্কোয়ার প্লাস 2x, তাই না? আর এতে কত হয় x প্লাস 2, তাই তো? তাহলে এখানে গুণ করলে কত হয় 4x টু দি x কিউব প্লাস 8x স্কোয়ার, তাই না? আর 2x দ্বারা গুণ করলে প্লাস 2x স্কোয়ার প্লাস 4x, ওকে প্লাস কি হলো 4x। আর নিচে হচ্ছে তোমার গুণ করলে কি আসে বলতো, 2x কিউব মাইনাস 2x, আর 1 দ্বারা গুণ করলে প্লাস x মাইনাস 2। হ্যাঁ তাহলে দেখো যখন আমরা প্রশ্নটা বানাই তখন এই সিস্টেম থাকে। তাহলে রাশিটা উপরে থাকে কত, 4x কিউব প্লাস 10x স্কোয়ার প্লাস 4x, ওকে। আর নিচে দেওয়া হইলো 2x কিউব, আচ্ছা মাইনাস, আচ্ছা 2x স্কোয়ার, হ্যাঁ এই জন্যই তো বলি কিনা, আমি তো দিছি একরকম, দেখতেছি অন্যরকম লাগতেছে কেন। হ্যাঁ ঠিক আছে, তো এটা আমি চিন্তা করতেছিলাম আমি একটু উপরে x একটা বেশি দিছি, এখানে পাওয়ার সমান হলো কেমনে। হ্যাঁ কিন্তু আমি গুণে ভুল করছিলাম যে, এটা এখন বুঝলাম। আচ্ছা দেখো 2x স্কোয়ার, হ্যাঁ কি হলো, আচ্ছা 2x এর সাথে আচ্ছা হ্যাঁ এখানে মাইনাস 4x হবে, দেখছো আরেকটা গুণে ভুল করছি। 2x স্কোয়ার মাইনাস 4x প্লাস x মাইনাস 2, ঠিক আছে। তাহলে এবার এখানে আসবে আমাদের 2x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2, হ্যাঁ কোশ্চেন হচ্ছে এটা, এতকে আংশিক ভগ্নাংশে ভাগ করো, বুঝছো প্রশ্নটা এটা। তাহলে এবার এইটাকে যদি আংশিক ভগ্নাংশে ভাগ করতে চাও, তাহলে এবার তুমি তো এখন দেখতেছো যে আসলে কি হয়েছে। আগেরটা তুমি যদি আগে উৎপাদক বিশ্লেষণ করো তাহলে রাশি কাটাকাটি যাবে, সেভাবে সিম্পল হবে, তারপর সেভাবে করবা, কাজ শেষ। বুঝছি? এখন এই উপরের পদ 3টা, নিচের পদ 3টা, আগেরটার মতো যেটা আমরা একটু আগে করলাম, তাই না? উপরেও 3টা, নিচেও কি 3টা। এখন আমি সংখ্যাগুলা ওই যে নগদের নিচে দেখে একটু হয়তো কেমন কেমন লাগতেছে, কিন্তু দিন শেষে করা যাবে, যাবে না? যাবে। তাহলে এটা কোশ্চেনের বাড়ির কাজ লিখে রাখো, এটা বাসা সলভ করবো। হ্যাঁ একটা কোশ্চেন তোমাদের সামনে বানিয়ে দেওয়া হয়েছে, বুঝছি? প্রশ্নগুলো এভাবে রেডি করে আসলে টিচারটা যখন প্রশ্ন বানায় তখন এভাবে সুন্দর সুন্দর রাশি নেয়, তোমরা বলো না যে এত সুন্দর অ্যান্সার আসছে কেমন, তারা অ্যান্সারটা আগে মার্ক করে তারপর এটাকে এদিক সেদিক করে কোশ্চেন বানায়, নাহলে তো আসলে এভাবে তো হয় না, তাই না? এটা করা যাবে না। আচ্ছা এই যে এতকে আংশিক ভগ্নাংশে ভাগ করো। হুম হ্যাঁ অ্যান্সার কি, অ্যান্সার বলো, অ্যান্সার বলো, ওইটা থেকে কাজ দিলাম। হ্যাঁ ঠিক আছে, ভগ্নাংশে কী করো, রূপান্তর করো। আচ্ছা আমি আরেকটা প্রশ্ন বানাই তোমাদের জীবনের সাথে, দাও একটু পরে, ওকে। তাহলে আংশিক ভগ্নাংশের কাহিনী তো সলভ, এরপর হচ্ছে সবচেয়ে সমস্যাযুক্ত পার্ট সলভ হয়েছে। তারপর আমাদের বই থেকে পেজ নাম্বার 53 উৎপাদকের বিশ্লেষণের এখানকার অঙ্কগুলা যে কোনোটা আসতে পারে, তোমাদের হয়তো স্কুলে সাজেশন দেওয়ার কথা 5, 6, তারপরে 5, 6, 8, হ্যাঁ বা 5, 6, 7, 8 ঘুরে ফিরে আসে আর কি। এগুলো হচ্ছে মানে কোনগুলো আমি এগুলো তো তোলাইছেন, এটা আমি বই স্ক্রিনে আনতেছি, আমি এখান থেকে দেখাই দিচ্ছি। তোমাদের হায়ার ম্যাথের যে বইটা, আচ্ছা এই শোনো, এখন কথা সিম্পল, কথা সিম্পল, সেটা হচ্ছে এই যে এখানকার, এই কথা শোনো,
এখানে খ আর গ তো অনেক বেশি পরিমাণে পরীক্ষা আসছে। গ নম্বরটা তো আস্তে আস্তে খ গ প্রচুর আসছে না, সৃজনশীলে প্রচুর পরিমাণে আসছে। স্টার চিহ্ন দিয়ে রাখছো আশা করি, বা এগুলো করছো। আর এখানে স্পেশালি যেটা না করলেই না, সেটা হচ্ছে লাস্টের চারটা। স্যার একটু তাকায় যান স্যার। হ্যাঁ, লাস্টের চারটা টাকা দিলাম, 5 6 7 8 না করলেই না, কেমন এগুলো বোর্ডে আসছে, ঢাকা বোর্ডে আসছে এখন। এবং এটা তোমাদের আমরা যে বই দিচ্ছি সেখানে ক্লাসে তো সলভ করা হয়েছে। এখন এগুলো মূল কথা হচ্ছে প্র্যাকটিস করতে হবে, তাই না? আমি করে দিব, তাও মনে থাকবে না। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা আচ্ছা বলি এখানে বাকিটুকু অল্প কিছু জিনিস আছে, এগুলো 4 মার্কের জন্য। এই এখানকার এটা, তারপর খ নম্বর গ নম্বর, এগুলো সুপার ইম্পর্টেন্ট, 4 মার্কের জন্য আসে না? And তোমরা অনেকভাবে এগুলো অলরেডি ফেস করছো, স্কুলের মধ্যে প্রশ্ন আসছে কিনা বলো? হ্যাঁ, খ নম্বরটা, হ্যাঁ, এগুলো অনেকভাবে তোমরা ফেস করছো পরীক্ষায়, মানে আসে এরকম। আচ্ছা, স্যার এই চ্যাপ্টারটা স্কুলটা আমি অনেক ভালো করে পড়াইছিলাম, আমাদের এখানে যারা ক্লাস করছিল না, অনেক ডিটেলসে এগুলা। আচ্ছা, ওকে, এখন এরপরে আমি আবারও বলি, অধ্যায় প্রিপারেশনের সময় আমি যেটুকু আগে দাগাই দিচ্ছি সেটুকু আগে করে ফেলবা, যাতে তোমার ধারাবাহিকতা থাকে পড়ার ক্ষেত্রে। তারপর এই যে এই কোশ্চেনটা পাওয়ার 5 7 9 হোয়াট এভার দিবেই দিয়েই দেয়, মানে এরকম আর কি, যে প্রচুর পরিমাণে বোর্ডে আসছে না, টেস্ট পেপার খাটলে দেখবা যে এটার কোনো অভাব নেই অঙ্কটা, ঠিক আছে? 4 মার্কের জন্য, মানে 5 7 9 যে কোনোটা দিয়ে আসবেই আসবে। আচ্ছা, তো এখানে এই যে 12 নম্বর এবং 13 নম্বর, এই দুইটা আর কি সবচেয়ে ইম্পর্টেন্ট সৃজনশীল, এগুলো আসে। তার মধ্যে এই যে উৎপাদক বিশ্লেষণ করার এই যে প্রশ্নটা, এইখানে যে প্রশ্নটা, এগুলা প্রচুর পরিমাণে পরীক্ষায় দেয়, তাই না? এটা সূত্রটা কি ছিল মনে আছে কিনা? সূত্রটা বলো তো, এই যে সূত্রটার টেমপ্লেট এখানে লেখাই আছে, বলো এই যে সূত্রটা বলো। এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz, হ্যাঁ, সমান কি বলো? হ্যাঁ, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তারপর প্লাস ওয়াই স্কোয়ার, তারপর মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। চলো আমরা এটা নিয়ে একটু নাড়াচাড়া করি। তো এটার ক্ষেত্রে কি কি পাচ্ছি? এরপর এটার পরিবর্তিত রূপ কোনটা বলো? প্লাস, তারপর এটা আনার প্রসেস তো আমরা জানি, হাফ অফ দিতে না, হাফ দিয়ে 2 দিয়ে গুণ করতে হবে, এক্স মাইনাস ওয়াই, তারপর ওকে। এখন এখান থেকে হ্যাঁ, এগুলো আমরা আগে পড়াইছি, আবার জাস্ট রিমাইন্ডার দিয়ে দিই সৃজনশীল আকারে। এক্স ইকুয়াল টু 0 হলে বলতো এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড এর মান প্রশ্ন বললো 0, তাহলে এই ফুল রাশিটা সমান 0 হবে না? হবে কি না? আচ্ছা, তাহলে হলে কি হবে, যে হাফ অফ এক্স এত 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 পুরোটা সমান কি হবে? 0 হবে। আর এইটুকু পুরোটা সমান যদি 0 হয়, তাহলে এখানে কি কি রেজাল্ট পাবো বলো? x = y = z, এটা আর একটা হচ্ছে 0 হবে, তাহলে এই 0 হবে এক্ষেত্রে, যে হয় এক্স প্লাস ওয়াই প্লাস ইকুয়াল টু 0, অথবা, তাই না, অথবা দিয়ে এখানকার পুরোটা না আসবে, অথবা এত ইকুয়াল 0। ধুমধাম লিখে ফেলতেছি, হ্যাঁ, টানাটানি করে লেখার ক্ষেত্রে সুবিধা। এখন কথা হচ্ছে, কিছু কথা আছে, তোমরা বইতে খেয়াল করে দেখছো যে এটাকে 0 ধরে নাই, ধরছিল এটার সমান বলে দিত সবসময় যে এত, হ্যাঁ, ডাজ নট ইকুয়াল 0। এখন এটা সমান ডাজ নট ইকুয়াল 0 ধরলে কি হয়, মানে কেন বলে 0 না বলো? তাহলে এটার মান পাবো না। হ্যাঁ, এটা সমান 0 ধরলে কি হয়, এক্স ইকুয়াল টু আমাদের মাইনাস ওয়াই মাইনাস জেড হয়, তাই না? দেখো এক্স ইকুয়াল টু কি হয়, মাইনাস ওয়াই মাইনাস জেড। তখন এক্স এর মান যদি তুমি এখানে মাইনাস ওয়াই মাইনাস জেড বসাই দাও, তাহলে এখানে মাইনাস 2y মাইনাস জেড হোল স্কোয়ার এরকম কিছু আসবে আর কি। ওকে, তাহলে চিহ্ন স্কোয়ারের কারণে চিহ্ন প্লাস হয়ে গেলে 2y প্লাস জেড হোল স্কোয়ার আসবে। ওকে, বুঝলো? তো এরকম করে সবগুলো এখন রাশির মান 0 হবে, কিন্তু 2y প্লাস জেড এটার মান তখন এটা 0 মিন করতে হবে, এরকম আর কি। আচ্ছা, আরেক সহজ করে বলি, দেখো এখান থেকে যেটা পাই যে এক্স ইকুয়াল টু ওয়াই, তাই না? এখান থেকে কতগুলি রাশির বর্গের সমষ্টি 0 হইলে তারা আলাদা আলাদাভাবে 0 হয়, তারা আলাদাভাবে কি হয়, 0 হয়। তাহলে ওয়াই ইকুয়াল টু জেড, আর এখানে কি বলতো, জেড ইকুয়াল টু এক্স। এখন যদি ওইটা সমান 0 তুমি সিদ্ধান্ত দাও,
তাহলে এক্স ইকুয়াল টু হয় কত? দেখো না, এক্স ইকুয়াল টু হয় কত? মাইনাস ওয়াই। তাহলে মাইনাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু ওয়াই, তাই না? তাহলে এখানে মাইনাস ওয়াই যদি এই পাশে চলে আসে, মাইনাস জেড ইকুয়াল কত হয়? এরকম একটা কিছু পাচ্ছ আর কি। হ্যাঁ এরকম। হ্যাঁ আবার এখানে দেখো ওয়াই মান কি পাচ্ছ দেখো না, আমরা জেড এর মান সবগুলো বের করতে চাই, জেড দিয়ে সবগুলো প্রকাশ করি। তো ওয়াই মান হচ্ছে কত? মাইনাস এক্স মাইনাস এক্স মাইনাস জেড, তাই না? ইকুয়াল জেড। তাহলে মাইনাস এক্স ইকুয়াল হচ্ছে 2z। এরকম কিছু এলোমেলো কতগুলো জিনিস পাবো আর কি। বা এখানে এক্স এর মান যদি বসাও, ওই যে যেটা বললাম মাইনাস, তাহলে জেড ইকুয়াল টু মাইনাস ওয়াই মাইনাস জেড, তাহলে 2z ইকুয়াল টু মাইনাস ওয়াই, তাই তো? তাহলে এবার এই দুইটার মধ্যে সম্পর্ক অ্যানালাইসিস যদি দেখো, তো এখানে তুমি যদি 2z করো, তাহলে হচ্ছে মাইনাস 2 দ্বারা গুণ করো, মাইনাস 2z ইকুয়াল টু 4y, 2z ইকুয়াল টু মাইনাস 4y। বলো এবার বলো, 2z ইকুয়াল টু একবার পাইছো মাইনাস 4y, আর এবার 2z ইকুয়াল টু কত পাইছো? তাহলে মিলছে? হ্যাঁ বুঝছো এবার? যে এই হইলো কাহিনী, যে এই কারণে ওইটাকে শূন্য না বলে দেয় প্রশ্নের মধ্যে। কারণ ওই যে সম্পর্কে 2z এর মান মাইনাস 4y আবার 2z এর মান মাইনাস 4, তাহলে তো হইল না, তাই না? একরকম কথা হইলো, তাই না? একরকম হওয়ার কথা ছিল না মান, সেটা হয় না। তো এই জন্যে এখানে ওই সলভ করার সময় বইয়ের মধ্যে মেনশন করা থাকে, মনে আছে কিনা প্রশ্ন খেয়াল করছিলা? সৃজনশীলগুলোতে মেনশন করা থাকে যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ডাজ নট ইকুয়াল 0। তখন আমরা এইটুকু নিয়ে করি, আর সেখান থেকে আমাদের বইয়ের কাজ থাকে যে বলে যে ডাজ নট ইকুয়াল 0 হইলে প্রমাণ করো যে এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু জেড। তো সেটা তো এখানে প্রমাণ হয়ে গেছে, প্রমাণ হয়ে গেছে না? ঠিক আছে? তাহলে আমাদের এখানে যে নিচের যে কাজটুকু, সেটা আর কি তোমাকে আমি নাচার করে দেখাইলাম যে হ্যাঁ ওইটা ওই কারণে, তাহলে এখানে এত ডাজ নট ইকুয়াল টু 0। ওকে, তাহলে হয় না দিয়ে হবে এখানে, এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ডাজ নট ইকুয়াল 0, তাহলে অথবা না দিয়ে হবে যে সুতরাং এত স্কোয়ার এত স্কোয়ার এত স্কোয়ার ইকুয়াল টু 0। তো কথাগুলো বুঝছো কোনটা কেন আসলো? না বুঝো নাই কথাগুলা, কোনটার সাথে কোনটা কি কারণে মিল হয়েছে? কারণ যদি শূন্য ধরি, তোমরা একটু এগুলা বাসায় চর্চা করা দরকার ছিল, কারণ তোমরা তো আসলে সাধারণত অনেক ব্যস্ত থাকো, সময় পাও না এগুলো চর্চা করতে। কিন্তু এগুলো একটু মানে দিলে কি হয়, কেন এটা আচ্ছা দিক আছে যে এখানে শূন্য না বলছে, আমরা শূন্য ধরে একটু দেখি যে কি আসে, তাহলে কিন্তু তুমি ওই জিনিসটা অ্যাকচুয়াল জিনিসটা দেখতে পাইতে যে আচ্ছা এইটাই হয়েছে, এই কারণে সেটা দেয় নাই, তাই না? তোমরা তো এইগুলো আসলে সময় পাও না, তাহলে সমস্যা। আর এই কোয়েশ্চেনটাই হচ্ছে প্রশ্নের মধ্যে যেটা করে যে এক্স ওয়াই জেনে, তোমরা অলিক্রসে যারা আসছো এটা অলরেডি এভাবে ফেস করছো প্রশ্ন, বাকিরাও হয়তো ফেস করছো। এক্স এর জায়গায় ধরা দিল 2x, ওয়াই জায়গায় দিলাম 3y। আরো বড় সংখ্যা দেয়। আচ্ছা আমি একদম ছোটটা দিয়ে শুরু করি, 2 3 4, আর ধরো 4z, তাই না? অথবা দিলাম মাইনাস 4z, একটা জাস্ট মাইনাস দিয়ে দিলে খেলা শেষ, হ্যাঁ তাই না? মাইনাস দিয়ে দিলে খেলা শেষ। তাহলে এবার এখান থেকে ধরো তোমাকে ম্যাথ সলভ করতে বললো, কথা বুঝছো তো? এই কথা শোনো, এখন কোয়েশ্চেনটা যে হবে অ্যান্সার, তুমি যদি দেখে সিদ্ধান্ত নিতে চাও আর কি, হ্যাঁ, যে এফ অফ, আমরা কোয়েশ্চেনটা হচ্ছে এইটা, সবাই মনোযোগ দাও, দেখো আমি হালকা একটা কোয়েশ্চেন তোমাকে বানাই দিচ্ছি, ইকুয়াল টু এত। আমি কিন্তু লাস্টটা দিই নাই, তাই না? লাস্টটা দিছি, লাস্টটা দিই নাই। এখন কোয়েশ্চেন হচ্ছে তাইলে এখানে এই এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড ইকুয়াল টু যদি 0 হয়, তাইলে এই রাশিটার মান কত হবে? তার অ্যান্সার কত হবে? বুঝো নাই? কোয়েশ্চেনটা হচ্ছে কি, একবারে অ্যান্সার লেখা যাবে, সেটা দেখাচ্ছি বলি। কোয়েশ্চেন হচ্ছে কি, এত ইকুয়াল টু এত, হ্যাঁ, যে এখানে এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড ইকুয়াল টু 0 হলে প্রদত্ত রাশিটার মান কত হলে, এই যে এখানে 8x³ প্লাস 27 y³ প্লাস হলো 64, তাই না? z³ ইকুয়াল টু কত হবে বলো তো? ইকুয়াল টু কি 0 হবে? এর মান কত আসবে? আপনি তো 0 দিয়েছেন। হ্যাঁ স্যার আপনি তো 0। হ্যাঁ, আচ্ছা ওইটার মান 0 হবে, তাহলে এখানে রেজাল্ট কি আসবে? আচ্ছা এটা সমান রেজাল্টে উৎপাদক বিশ্লেষণ করলে কি হবে? তাহলে এটা ধরুন 0 ধরলাম, আর তাহলে কি আসে আমরা একটু ক্যালকুলেশনে দেখি, চলো। তো ক্যালকুলেশনে এখানে দেখো
আচ্ছা আচ্ছা প্রশ্নটা কী হবে, আমি 2-3 লাইন না দেখাইলে আমি আসলে অ্যান্সার দেখাতে পারবো না। বল তাহলে এরপরের লাইন বুঝো সবাই। দেখো এটা বইতে প্রশ্নটা আছে বইতে, মানে বইতে বলতে কোনো একটা প্রশ্ন আমি এটা খেয়াল করছিলাম, আবার তোমাকে দেখাই দিই। এখন এখানে সূত্র মিলানোর জন্য কী দিতে হবে? সূত্র মিলানোর জন্য কী দিতে হবে এখানে? মানে এতকে বা এটাকে উৎপাদকে, আচ্ছা বা উৎপাদকে বিশ্লেষণ করে এরকম কিছু একটা মনে থাকবে, দেখে কি আসে দেখো। তাহলে এখানে -3x, এক্স বলতে কত 2x, আর y বলতে 3y, আর z বলতে -4z, তাই না? দিয়ে দিলা। আর এটা ব্যালেন্স করার জন্য কি দিতে হবে? কিন্তু আমরা কিন্তু মাইনাস প্লাসই লিখছি, মাইনাস হচ্ছে কত প্লাস, না আমরা প্লাস লিখছি না রাশিটা অ্যাকচুয়ালি, হ্যাঁ? তাহলে আমাদের এখানে ব্যালেন্স করার জন্য দিতে হবে প্লাস, বলো 3 দুগুণে 6, 3 6 18, 18 সাথে 4 গুণ করে কত হয়? 72। এক্স ওয়াই জেড, না এটাই তো প্রথম ভুল, এই জায়গায় হয়, ওখানে তো মাইনাস প্লাস দেওয়া। আচ্ছা হ্যাঁ প্লাস দেওয়া, তাহলে এখানে মাইনাস হবে, গুড। হ্যাঁ তো এখানে মাইনাস আছে প্লাস দেওয়া, তাহলে এখানে মাইনাস হবে, এই জায়গায় একটা ভুল হয়। আচ্ছা তাহলে আমাদের এখানে ওকে ঠিক আছে, তাহলে এই জায়গায় এরপরে কি করতে পারি? স্যার মাইনাস আর একটু x y z কে ওই সাইডে পাঠায় দিতে, এটা শুধু আচ্ছা আর তো এখানে কিছু করার এভাবে না করে তো না। আমরা মানে 8x³ + 27y³ কে ভাঙাই আর হুম 64z³ কে ওই পাশে নিয়ে যাই। তাহলে তো ওই হুম তার প্রশ্নটা কি ছিল এটা আমি একটু আবার দেখিনি কোশ্চেনে এখানে। আচ্ছা আচ্ছা এটা ক্যালকুলেশনটা একটু চিনে রাখো, এটার একটা প্রশ্ন আছে, আমি প্রশ্নটা খুঁজে নিয়ে দেখাইতে হবে। এখানে এই ক্যালকুলেশনটা, এখানে সংখ্যাটা এভাবে মিলাইতে হয়, এই জাস্ট এই ক্যালকুলেশনটা দেখে রাখো, এটা তুলে নাও এইটুকু, এটার একটা সৃজনশীল প্রশ্ন তোমরা পাবা, দেখো মানে দিবনি আমি। এরপরে আর কি রেগুলার ক্যালকুলেশন করে কোনো একটা মানে প্রমাণ থাকবে প্রশ্নে আনার, সেটা আনতে হবে, মানে এরপরে রেগুলার ক্যালকুলেশনগুলো করে একটা প্রমাণ আনতে হবে আর। আচ্ছা ওকে, তাহলে তোমাদের আংশিক ভগ্নাংশের পরে এই উৎপাদকে বিশ্লেষণের এই সূত্র দিয়ে ক্যালকুলেশনগুলো ওকে, তাই না? এখানে এই রাশি ভাঙানি ক্যালকুলেশনে জাস্ট একটু দেখে রাখো, এটাই জাস্ট আমি অনেক কাজ দেখাইলাম, কারণ এটা এই ভাঙানোর প্রসেসটা আমাদের একটু দেখতে হবে, ঠিক জেনে রাখতে হবে, তারপরে যেটা চাইবে প্রশ্নে সেই প্রশ্ন হিসেবে সেটা তুমি করতে পারলে আর কি। বুঝছো? যেটাই প্রশ্নে চাইবে এই সূত্রের পরবর্তী, এবং ওই প্রশ্নে যা চাইবে তার ক্যালকুলেশনের থিম হচ্ছে এইটা, এই যে এখানকার লাইনগুলা মেনটেন করতে হয় আর কি, প্রশ্নে যা চাইবে। ওকে শেষ সবার? এটুকু কি তুলছ? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আসি আমাদের ফিনিশিং কথা। বলো এই সমমাত্রিক আর চক্রক্রমিক এবং প্রতিসম তিনটা টার্ম আছে কয়ের জন্যে, এই তিনটা টার্ম নিয়ে কি কোনো কনফিউশন আছে কিনা দেখি বলো। সমমাত্রিক হওয়ার শর্ত কি বলো? মাত্রা সমান। তারপর এক্ষেত্রে প্রশ্ন আসে যে এত বহুপদীটি সমমাত্রিক কিনা। হুম রাশির মানের কোনো পরিবর্তন না হলে একই রাশি হ্যাঁ চক্রক্রমিকের ক্ষেত্রে এক্স এর জায়গায় কি বসাই আমরা? ওয়াই, ওয়াই এর জায়গায় কি বসাই? জেড, তারপর জেড এর জায়গায় কি বসাই? এক্স। হ্যাঁ অডিওটা চার্জ, আমার ক্লাস কয়টায়? হ্যাঁ আচ্ছা বসো। আচ্ছা তো চক্রক্রমিকের ক্ষেত্রে আমরা কি করি বলো? এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় জেড, আর জেড এর জায়গায় কি করি? এক্স করি, তাই না? বসায় নতুন করে আমরা চেক করি, কয়বার চেক করতে হয় চক্রক্রমিকে? তিনবার। কেন? একবার হ্যাঁ একসাথে পুরোটা চেক করব। হ্যাঁ এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় জেড, জেড এর জায়গায় এক্স বসে আমরা একবার চেক করি না দুইবার চেক করি? একবার একবার চেক করে আমরা দেখি যে সেক্ষেত্রে কি হয়, যে সমান আসে কিনা, তাই না? যে সমান আসে তাহলে সেটা হবে চক্রক্রমিক।
আর সমান না আসলে চক্রক্রমিক হবে না। আর প্রতিসময়ের ক্ষেত্রে কি করা হয় বলতো? জাস্ট হ্যাঁ, ধর এক্স এর জায়গায় আমরা ওয়াই বসালাম, আর ওয়াই এর জায়গায় কি বসালাম? একটাই শুধু। আর কোনোটা করি? এই যে এই জন্য ভাইস বসাবো, এক্স এর জায়গায় ওয়াই বসাবো, ওয়াই এর জায়গায় কি বসাবো? এক্স বসাবো। এক্ষেত্রে যদি পরিবর্তিত নতুনটা সেম আসে, তাই না? তাহলে সেক্ষেত্রে আমরা, অর্থাৎ এখানে যদি এভাবে বলা হয় এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড যা আছে, এবার সেটার ক্ষেত্রে এক্স এর জায়গায় ওয়াই বসাবো আর ওয়াই এর জায়গায় এক্স বসাবো। জেড এর জায়গায় জেড অপরিবর্তিত, জেড এর জায়গায় জেড কি অপরিবর্তিত। তাহলে এই ক্ষেত্রে এই দুইটা যদি সমান হয়ে যায় তাহলে প্রতিসম হবে, তাই না? আর যদি সমান না হয় তাহলে প্রতিসম না। এক্ষেত্রে র্যান্ডম, তুমি যদি ওয়াই এর জায়গায় জেড বা জেড এর জায়গায় ওয়াই বলো তাও হবে, তাই না? আচ্ছা, ওকে। আর এই অঙ্কের ক্ষেত্রে প্যাটার্ন কি ছিল সৃজনশীলের? এই যে পাওয়ার 7 সমান এখানে পাওয়ার 7 মিলানো, ওই সূত্রটা। মানে একটু আগে আমরা যে সূত্রটা দেখছিলাম এ বি সি দিয়ে। আচ্ছা, পি ইকুয়াল টু, হ্যাঁ, এখান থেকে ক্যালকুলেশন করে তোমাকে ওই মান আনতে হয়, তাই না? এই মান এনে তারপর এখানে লেফট হ্যান্ড সাইডে বসাইলে, তাই না, এই একটা মান আসে যে এ ইকুয়াল টু বি আসে, মাইনাস বি আসে, এ ইকুয়াল টু কি আসে? হ্যাঁ, যে কোনো একটার মান আরেকটার নেগেটিভ আসে, যে কোনো একটার মান কি আসে? আরেকটার নেগেটিভ আসে। তো এখানে এ এর মান মাইনাস বি আসবে, মাইনাস বি প্লাস বি 0, তাহলে 1/c⁴। আর সেখানেও এখানেও এ এর মান মাইনাস বি আসবে তখন, তাই না? তো আসলে এই দুইটা কাটা যাবে, এটা থেকে যাবে, তো বাম পাশ ডান পাশ সমান হয়ে যাবে, এইভাবে ম্যাথটা মিলে। তো এখানে পাওয়ার 3 দিয়েও থাকতে পারে, 5 দিয়েও থাকতে পারে, 7 দিয়েও থাকতে পারে, 11 দিয়েও থাকতে পারে, যে কোনো একটা, তাই না? যে কোনো বেজোড় হবে, যে কোনো কি হবে? বেজোড় হবে। ওকে, আচ্ছা, তাহলে এগুলো বড় বড় প্রশ্নের পার্ট ছিল। আংশিক ভগ্নাংশ, তারপর এখানে সরলতা তো কম ইম্পর্টেন্ট, আর উৎপাদকের বিশ্লেষণগুলো তো অলরেডি ইনক্লুডেড। আর এখানে এই যে এই পার্টের মধ্যে 8 আর 9 অনেক ইম্পর্টেন্ট সৃজনশীল আর কি, যেটা একটু আগে দেখছিলাম। 8 আর 9 এগুলো করতেই হবে, 8 9 অনেক ইম্পর্টেন্ট। মানে সৃজনশীলে হয় এই কয়টা কোয়েশ্চেনকে ঘুরে পেঁচিয়ে দেয়, তাই না? আর অন্য অঙ্ক যেগুলো আছে এগুলো আগে, মানে আমাদের কথা হচ্ছে প্রিপারেশন নেওয়ার সময় যেগুলা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ 3 স্টার বা 4 স্টার সেগুলাকে আগে সলভ করতে হবে, বুঝছি? আগে করে ফেলতে হবে, কারণ সেগুলো বেশি গুরুত্বপূর্ণ। তারপরে সময় অনুযায়ী বাকিগুলো করে ফেলা এবং মার্ক করে রাখা, যাতে পরবর্তী রিভিশনে যেগুলা করা হয় নাই সেগুলা আগে করা হয়ে যায়। মানে তোমাদের তো এরপরে আবার আমরা টেস্ট পেপার সলভের ক্লাস থাকবে, তখন যাতে এখানে যেগুলো করা হয় না সেগুলো যাতে করা হয়েছে, যাতে এরকম করে তোমার অ্যারেঞ্জমেন্ট চলে আসে। আচ্ছা, এখন তাহলে আমাদের বলতো অধ্যায় 2 এর কোনো কনসেপ্ট নিয়ে আর কি কোনো সমস্যা আছে? মোটামুটি সব কিছু কম বেশি বলা হয়েছে, তাই না? আচ্ছা, এখন এরপরে আমাদের আজকে ক্লাসের সিকোয়েন্সে এরপর একটা কোন চ্যাপ্টার দেওয়া হয়েছে অধ্যায় 2 এর পরে? অধ্যায় 2 এর পরে কত? অধ্যায় 7 না? অসীম ধারা, ঠিক কি না? বলো। হ্যাঁ, অধ্যায় 2 এর পর কোনটা দেওয়া? অসীম ধারা। এখন বলি অসীম ধারার ক্ষেত্রে এই কথা শোনো, কোয়েশ্চেন নাম্বার 13, এই কোয়েশ্চেনটা কি সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলোর মধ্যে একটা, ঠিক কি না বলো? আসতেছি। হ্যাঁ, এই কি শর্ত আরোপ করলে অসীমতকের সমষ্টি থাকবে, তাই না? এবং সেই সমষ্টিটা নির্ণয় করো। 4 মার্কের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন। কারণ এটা কি করে দেওয়া লাগবে? পারতেছি, গুড। আর এরপরে ইম্পর্টেন্ট প্রশ্ন এটার সাথে লিঙ্ক করা হচ্ছে আমাদের 12 নম্বর। এই কোশ্চেন নিয়ে এটার সৃজনশীলটা কিভাবে হবে সেটার কয়েকটা পদ্ধতি, মানে ফরম্যাট আমি আগে যখন করাইছিলাম তখন দেখাইছিলাম, আমি একটা ফরম্যাট এখন একবার দেখাই দিব আবার। তার আগে আমাকে বলো এটার যে নিয়মটা সেটার ফরম্যাটের কোন কোশ্চেনটা কোনটা সেটা আমি একটু দেখাচ্ছি। এই 12 ক 12 খ তোমরা যারা হচ্ছে আমাদের প্রথম বইটা পাইছিলা, হ্যাঁ, আচ্ছা, সেটার ক্ষেত্রে হচ্ছে তোমার কনসেপ্ট কোথায়? অসীম ধারার কিনা এটা দেখি, এই যে, আচ্ছা, কনসেপ্টে না, সেটা হচ্ছে প্র্যাকটিস মেথডে না, 51 52, এই যে টাইফয়েড, এই যে এখানে। ওকে, এই যে প্রশ্নটা, হ্যাঁ, দুই নম্বর প্রশ্নটা, প্রশ্ন 2 এর 2, 2 এর 2। আচ্ছা, আমি একটা স্ক্রিনশট নিয়ে নিই, নিয়ে এখানে এই উদ্দীপকেরটা যাতে তোমরা ধরতে পারো। 2 এর 2, তো রাশি অনুযায়ী যদি আমরা সাজাই লিখি, বলো কি আসবে? জি ইকুয়াল টু 12, তাহলে প্রথমে লিখবো কত? তারপর এইচ ইকুয়াল টু
32, তারপর f ইকুয়াল টু 1332 প্লাস n-তম পদ। n সংখ্যক পদ বলতে লাস্টের পদটার নাম হবে কি? n-তম পদ। লাস্টের পদের নাম হচ্ছে n-তম পদ, n না, n-তম পদ, এটা হচ্ছে তার নাম। ঠিক আছে? হ্যাঁ, এটার ভ্যালুটা যে কোনো কিছু হইতে পারে, সেটা আমরা জানি না, সেটার নাম দিয়ে দিলাম n-তম পদ। তাহলে এখানে এরপর লাইন কি হবে? এটা সমষ্টি, যে ধরি এটা সমষ্টি Sn ইকুয়াল হচ্ছে এত, তাই না? এটা সমষ্টি Sn ইকুয়াল টু এত। তারপরে কি করতাম আমরা? 12 কমন নিব। 12 কমন নিলে কি কি থাকে? 1 প্লাস, হ্যাঁ, 111, এন লাস্টটা কি হবে? n/12 হবে? হ্যাঁ, লাস্টের লাইনটা কি লিখবো? n-তম পদ। সেটা যা হইতো তাকে 12 দ্বারা অটোমেটিক ভাগ হয়ে গেছে আর কি, তাই না? কিন্তু আমরা এটার পরিচয়টা বলা আর কি। তাহলে Sn, তারপর লাইনে কি কাজ? Sn/12, তাই না? ইকুয়াল টু হচ্ছে আমাদের এখানে যা আছে তা বসে যাবে। যাবে কিনা বলো? এরপর তো হচ্ছে মোটামুটি কাজ শেষ। এরপরে কি করতে হবে বলো তো? 9 দ্বারা গুণ করতে হবে। ওকে, 9 দ্বারা গুণ করতে হবে। এবং এই যে তুমি যদি মূল প্রসেসটা না বুঝো তাহলে কিন্তু এরকম প্রশ্ন পরীক্ষায় অ্যান্সার করতে পারবে না। কারণ এইভাবে কিন্তু এটা কিন্তু নতুন একটা সৃজনশীলটা বানিয়ে দেওয়া আর কি, তাই না? এবং এটা তোমার কিন্তু ওই বইয়ের সাথে হুবহু মিল নেয়, কিন্তু ওই ফরম্যাটে। তাহলে এরপর 9 দ্বারা গুণ করলে উভয় পাশে তো 9 দ্বারা গুণ করতে হবে, ঠিক কি না? 9Sn ডিভাইড বাই, আমার কিন্তু রেজাল্ট কিন্তু Sn, রেজাল্ট কি শুধু, অর্থাৎ লাস্টে আবার কিন্তু এগুলা ওই পাশে পাঠিয়ে দিতে হবে, ওটা না করলে আবার নাম্বার কাটা যাবে। 9 দ্বারা গুণ করলে 999, লাস্টে কি লিখতাম? n-তম পদ, তাই না? এরপরে কাজ কি? 9কে লিখতাম 10 - 1, হ্যাঁ, তো 99কে লিখবো 100 - 1, তারপর 1000 - 1, হ্যাঁ, করে ফেলো। দেখি এই পার্টটুকু করো, দেখি। হ্যাঁ, এর পরেরটা করো। আমি 2 মিনিট সময় দিলাম, 3 মিনিটে দিলাম, শেষ করো। ফুল করে দিছি প্রায়, দেখি করো কার কার মনে আছে। এই এই ক্যালকুলেশনটা কিন্তু সৃজনশীলের ক্যালকুলেশন। এগুলাতে এখানে যদি তুমি কোনো লাইনে আটকে যাও, শেষ, খেলা শেষ, তাই না? এইগুলা কয়েকবার প্র্যাকটিস করতে হয়, বলো। হ্যাঁ, ঠিক আছে। তুমি পরীক্ষা দেওয়ার জন্য এত আগ্রহী, ক্লাসের জন্য আগ্রহী না। হ্যাঁ, তুমি অঙ্ক অ্যান্সার বাইর করো তাড়াতাড়ি, দেখি তাড়াতাড়ি 2 মিনিটের মধ্যে বাইর করবো। শেষ করো, তুমি করো, তাড়াতাড়ি বের করো, অ্যান্সার বের করো।
আচ্ছা এখানে এই যে দেখো আমরা এই পাশে যে সংখ্যা আনছি না, চাইলে সেই সংখ্যা না আনলেও কিন্তু চলে, তাই না? ওই ব্র্যাকেট শুধু দিতে হবে আর কি কয়েকটা। হ্যাঁ এই জন্য তো আমি আনছিলাম। এখানে 12 দিয়ে n তম পদ ব্র্যাকেট দিয়ে রাখলাম, তারপর 12/9 দিয়ে ব্র্যাকেট দিয়ে রাখলাম, কথা বুঝছো? তারপর 12/9 দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, ঠিক আছে? তাও হয়, ব্র্যাকেট দিয়ে রাখলেও কিন্তু হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এখানে 12/9 3 দিয়ে কাটলে 3 4 12 3 3 9, ওকে। আর বাকিগুলোকে যদি তুমি যদি আবার আলাদা করে ফেলো, থার্ড ব্র্যাকেটে দিয়ে দিলাম 10 প্লাস 100 প্লাস 1000 n-তম পদ প্লাস -1 প্লাস n-তম পদ, ঠিক আছে? না -1 তো সবগুলা, তবে প্লাস দিয়ে মাইনাস যদি ব্র্যাকেটের বাইরে তো তাহলে সেখানে সবগুলো +1 দিতে হবে, দিতে পারবো। হ্যাঁ আচ্ছা ওই পোর্শনটা হচ্ছে কম্প্যাক্ট বুক 1-এর, ওইটার সাথে সমন্বয় করা, এটা 1-এর মধ্যে 3টা অধ্যায় আর বাকিগুলো সব এখানে, বুঝছো? আচ্ছা ওইটা অফিসে আছে, নিতে পারবা। আচ্ছা তাহলে এখানে আসি, তো 10 is 100, তাহলে এখানে হচ্ছে আমাদের এই যে কি হবে, অসীমতকের সমষ্টি, এই যে এস এন ইকুয়াল টু কি এন আর এর মান হচ্ছে কত এখানে, আর হচ্ছে 100/10 সমান হচ্ছে কত 10, তাই না? গ্রেটার দেন 1, তাহলে আর এর মান গ্রেটার দেন 1 হলে কি হয়, n-1 ডিভাইড বাই কত, ওকে। তাহলে এখানে n-তম পদ পর্যন্ত, তাহলে এর মান হচ্ছে 10, 10n-1 ডিভাইড বাই 10 - 1, আর এখানে হচ্ছে -n। এই বুঝছি, 4/3 10n-1, এখানে -1 n সংখ্যক, তাই না? তাহলে n সংখ্যক -1 যোগ করলে -n হয়ে যাবে, তাহলে 9 - n অ্যান্সার। এই কিছু তোমাদের এই পর্যন্ত রাখিয়ে দিতে পারো, এটাই সুন্দর অ্যান্সার। আর যদি গুণ করে লিখতে চাও তাও লেখা যাবে। গুণ করে লিখলে কি হবে, 40 10n-1 -4n/3, ওকে। এই বুঝতে পারছি, এটা পারছি, ওকে। এখন শোনো, এই এখানে প্রশ্নের মধ্যে 12 কমন নিছো আর কি, হ্যাঁ। এখন দেখো, মানে এই চিন্তাটা মাথায় রাখা উচিত হবে না যে সবসময় 12ই কমন যাবে, মানে সামনের সংখ্যাটাই কমন যাবে, ওকে। সবসময় কি সামনের সংখ্যাটা কমন যাবে, এই চিন্তাটা মাথায় রাখাটা উচিত হবে না। মানে কি, মানে হিসেবে এখানে আমরা একটা প্রশ্ন লেখা হয়েছে, এটা তোমার, হ্যাঁ লেখা হয়েছে কি না? আমাকে একটা ক্যালকুলেটর দাও, আমি প্রশ্নটা লিখে দিচ্ছি। গুণ করতে হবে তো, মুখস্থ তো আসলে এত গুণ করা যাবে না। হ্যাঁ ওকে, 7 5 5-এর সাথে 8 গুণ করলে 40, 5 দেখি এটা কে বলতে পারে। কোশ্চেনটা হচ্ছে এটা, এই ধরো, হ্যাঁ প্লাস n-তম পদ ইকুয়াল কত,
অ্যান্সার বের করো, খাতা লেখো, খাতা লেখো। হ্যাঁ এখনই দেখি এটা কি এটা কিসের পরীক্ষা খাতা? সলিউশন বুকটা দেখে দেওয়া সিস্টেমটা কি করছে। খাতা দেখি, খাতা কত পাইছো? পাইছে একটা। হ্যাঁ ভাই পাইছে। এখন যাবো। ব্যাচের নামটা সুন্দর দিয়েছে। কি বলো? আমি উপন্যাস শেষ করি নাই ভাই, তাও ভালোই নাম্বার দিবে। আমরা একটাই। এই ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ আর বন্দ্যোপাধ্যায় ছিল প্রথমে। বন্দ্যোপাধ্যায় দেখুন স্যার হ্যাঁ কেটে দিছে। বন্দ্যোপাধ্যায় ছিল না, আসল নাম বন্দ্যোপাধ্যায় ছিল, আসলেই? পরে বিদ্যাসাগর উপাধি দিছে তাকে। আচ্ছা তাহলে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় বিদ্যাসাগর, তাই তো? অনেক ছিল এটা। হ্যাঁ আরে এখানে এই যে তোর জ্ঞান লিখে দিস আমাকে বিরোধ দিতে কেন? কারণ হয় নাই কেন নিজেও দিত আমি কি তাও চার দিতে শিক্ষা হিসেবে একটু ধরো। অনেকদিন পর চারে চার এই বলো এটা কি কেমনে সাজাইছো বলো। পারবা 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 মাত্র করাইছি এটা, এই মাত্র করাইছি এটা মাত্র। এটাই আমি বললাম যে একটু আগে যে কথাটা আমি বলছিলাম, এটা কিভাবে করব। একটু আগে বলছিলাম যে সব সময় যে সামনের সংখ্যাটাই কমন যাবে সেটা না, বলছিলাম না? সে কথাটা প্রমাণ পাইছো? বাইর করো। সৃজনশীলতা কাজই হচ্ছে এটা। কত হয়? পারা উচিত, একটু চিন্তা করলে পারবা। দেখে ক্যালকুলেটর দাও। আমি তো লিখলাম, তো দেখে দেখে লিখলাম, মানে দেখে বলতে হচ্ছে সংখ্যা দেখে, তো ক্যালকুলেটর দেখে তো লিখলাম, লিখতে আবার হ্যাঁ আচ্ছা আচ্ছা আমি তখন কীভাবে লিখছিলাম? আচ্ছা সংখ্যাগুলো একটু সমস্যা হয়েছে মনে হয়, তাই না? 3 নম্বর আর 4 নম্বর সংখ্যাগুলো সমস্যা হয়েছে, বুঝছি। হ্যাঁ হ্যাঁ আমি লিখতে কোনো কারণে তোমাদের সাথে কথা বলতে বলতে লিখছিলাম, তো কোনো কারণে লিখতে হচ্ছে 4-4-0। হ্যাঁ 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 40 কমন নিলে এটা হয়ে গেছে। আচ্ছা হ্যাঁ 40 কমন নিলে তো আচ্ছা আমাদের সেমই হয়ে যাচ্ছে। গুড, ভালো বলছো। তাহলে 5-8-40। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে যেভাবে সংখ্যা দেখ তাহলে পারা যাবে এখন থেকে, তাই না? ছোটটা না, হ্যাঁ ওইভাবে কমন নিয়ে 1 করে ফেলতে পারলে হয়ে গেছে, তো ওই সংখ্যাটাই কমন যায়। 3-33। হ্যাঁ ওই সংখ্যাটা না গেলে হচ্ছে তোমার nতম পদ পর্যন্ত যে সমষ্টি, আমাদের যে রুলসগুলো আছে বইতে, একটা হচ্ছে কি বলো, এই শোনো, যদি এখানে সংখ্যাটা সমান না হয় তখন কি রকমের চেঞ্জ আছে? nতম পদের গুণোত্তর ধারা যে সমষ্টি আছে Sn, আর এর মান >1 হইলে তখন সেভাবে ধারা একটা মিলানো থাকবে, তাই না? তখন সেই সূত্র দিয়ে হয়ে যাবে। কথাটা বুঝছো? ঠিক আছে, যে a × r⁻n−1 ডিভাইড বাই r−1, এই সূত্র দিয়ে তখন nতম পদে সবগুলো পদের মান চলে আসে, তাই না? আর আমাদের এই কোশ্চেনটা ছিল একটা পরিবর্তিত সিচুয়েশনে, যে তোমার 1 1 1 1 1 1। হ্যাঁ এই সিচুয়েশনে তখন অ্যাকচুয়ালি আমাদের এই নিয়মে কেন যেতে হয়, তখন আসলে এই সূত্রটা মিলে না এই আকারে, এই ধারার ক্ষেত্রে। এই ধারার ক্ষেত্রে আর এর মানটা ফিক্সড না, এখানে 11 হয়। এখানে কি 11 হয়?
111 11 স্কোয়ার সমান তো 121 হয়, কিন্তু এখানে দিচ্ছে 111। তো তৃতীয় পদ বাই দ্বিতীয় পদ সেটা সাধারণ অনুপাত তার সাথে মিলে না, এই কারণে সেটাকে হচ্ছে আমাকে ভাঙাইতে হয়েছে, বুঝছো? আর যখন মিলে যাবে তখন তো আমাদের এই সূত্রতেই হয়ে যাচ্ছে, তাই না? যখন মিলে যাবে তখন কি রেগুলার সূত্র, আর যখন মিলবে না তখন সেটাকে মিলানো হয়েছে আর কি, ওই 10-এর সাথে মিল রেখে সংখ্যা মিলানো হয়েছে। আর সেই জন্য এই কোয়েশ্চেনটা একের জায়গায় যদি 2 দেয়, 2 + 22 + 222, তাই না? তখনও সেম, ওই 2 কমন নিতে হবে, তারপর হচ্ছে 1 1 আসবে, তাই না? তারপর সেইভাবে হচ্ছে ম্যাথ সলভ করতে হবে, বুঝছি? বা এই একই কোয়েশ্চেন যে 3 দিয়েও দিতে পারে, 3 + 33, তাই না? তো এই আর কি কাহিনী, যেখানে যে কোনো সংখ্যা দিতে পারে। এখন আমরা যখন 2-3 বার অঙ্কটা করব, প্রথম কথা। দ্বিতীয় কথা, অঙ্কটা সলভ হওয়ার সিস্টেমটা নিয়ে একটু চিন্তা ভাবনা করব, তখন আমাদের অ্যাকচুয়ালি উপলব্ধিতে হবে যে আচ্ছা এই রকমের সকল ম্যাথে আমি পারবো, এর আগে আসলে এটা সম্ভব না। আর এই কথাগুলো আমরা কিন্তু আবার তোমাদেরকে এই যে অঙ্ক তুমি পরীক্ষার হলে যে সমস্যাগুলো তোমরা এখন এই যে আমাদের মডেল টেস্ট রিটেনটা শুরু হবে, এখন থেকে এই সমস্যাগুলো শুরু হবে আর কি। দেখো এই রিটেন এমসিকিউতে তো সমস্যা কম হয়, কারণ এমসিকিউতে আন্দাজ লাগানোর সুযোগ থাকে, অপশন আছে। তো রিটেনে তার আন্দাজে লেখে অ্যান্সার মিলানোর সুযোগ নেই, কারণ এখানে তো অপশন নেই, তাই না? সেখানে তো করে আসতে হবে। তখন একটা অঙ্ক অর্ধেক করার পরে তুমি আটকাই গেছো বা মনে পড়তেছে না, এই সমস্যাগুলো অ্যারাইজ করবে। এমসিকিউর ক্ষেত্রে এই সমস্যা অ্যারাইজ করে না। তো এখন সেই সমস্যা অ্যারাইজ করলে কি সমাধান সেটা নিয়েও আমি এখানে লিখে দেওয়া হয়েছে, সমস্যাগুলো ফিক্সড করে, যে সাধারণত যে সমস্যাগুলো হয় এগুলো একটু রিভাইজ করে নিবা, মানে একটু চোখগুলো নিবা, তাইলে আমার মনে হয় একটু ভালো হয়। আচ্ছা, তোমাদের এত তাড়াহুড়া কেন বলো, তোমাদের কি সমস্যা? আচ্ছা তাহলে এখন ওকে, এই শোনো, অসীম ধারা অধ্যায়ের, হ্যাঁ শুধু একটাতে না, এরকম হয় না তো, হয় শেষে নাইলে দুইটার একাধিকে, তাই না? মাঝখানেটা দিকে তাহলে পরেরটা কেমন মিলবে, মিলবে না তো আর কিছু। আচ্ছা ওকে, তাহলে এখানে এই শোনো, এই টাইপ ধরে সৃজনশীলগুলা ব্যাখ্যা কোশ্চেন্সগুলো দেওয়া আছে, আছে না? টাইপ ধরে প্রশ্নগুলো দেওয়া আছে কিনা বলো? এগুলো যারা আগে প্র্যাকটিস করছো তাদের তো এখন প্র্যাকটিস রিভিশন দেওয়াটা সুবিধা, আর যারা করেনি তারা করে ফেলবা। আর এই বইয়ের কোন অধ্যায় ইনক্লুড করা হয়েছে এটার সাথে আমাদের আজকে ক্লাসে 2, 7, তারপর কি ছিল 8 আর 9, 4টা অধ্যায় না? 7 নম্বর অধ্যায় তো মূলত মূল থিমটা বলে ফেললাম। 8 নম্বর অধ্যায়ের ক্ষেত্রে মূল কথা কোনটা? এই শোনো, 8 নম্বর অধ্যায় মানে ত্রিকোণমিতিক, যে ত্রিকোণমিতি চ্যাপ্টারের মধ্যে আমাদের এই সমাধানের ম্যাথ পরীক্ষাতে কনফার্ম আসবে, তাই না? কোনটা আসবে? সমাধানের ম্যাথ। এবং হ্যাঁ থিটার মান, সমাধান বলতে তো থিটার অঙ্কটাই। আর এরপর কথা শুনো, মানে যেটা আসবেই আসবে বলে রাখি, মানে যেটা তোমাদের স্কুলে পাবা, মানে স্কুল তো শেষ, বোর্ড পরীক্ষা যেটা পাবা এরকম একটা প্রশ্ন, উদাহরণ 25, এখানে এই প্যাটার্নের ম্যাথ তুমি পাবাই পাবা বোর্ড পরীক্ষায়, সব সময় আসে। আমাদের এখানে দেওয়া হয়েছে স্কুলের টেস্ট পরীক্ষা মানে পাইছো, তাই না? প্রচুর পরিমাণে। উদাহরণ 25, এখানে সংখ্যা আলাদা হবে, শর্ত আলাদা হবে, তাই না? রাশি আলাদা হবে, এগুলোই, কিন্তু নিয়মটা 100% এটা সুপার ইম্পর্টেন্ট 4 মার্কের জন্য, কথা বুঝছি। আর কলেজেও এটা আসে, সেখানে 1 মার্ক এমসিকিউতে আসে, এই কোয়েশ্চেনটা এমসিকিউতে দেয়, স্কুলে এটা তো দেয়। আচ্ছা তারপর 2 নম্বর কথা হচ্ছে এই জায়গার যে সমাধানের অঙ্কগুলা নির্দিষ্ট শর্ত ধরে যে চতুর্ভাগ মেনশন করা থাকবে, তাই না? এবং এখানে যদি রেডিয়ানে থাকে, রেডিয়ানে ম্যাথ সলভ করতে হবে, ডিগ্রি দিয়ে করলে নাম্বার কাটা যাবে। আর যদি ডিগ্রিতে শর্ত থাকে তাহলে ডিগ্রি দিয়ে করতে হবে, লাস্টে অ্যান্সার বের করার সময় ডিগ্রিতে মান লিখতে হবে, কোন জায়গায়? এই যে এখানে মানগুলোর সময়। তো সমাধানের ম্যাথ তুমি 4 মার্কে পাবা। তো 4 মার্কের জন্য ওই কোয়েশ্চেন, আর 4 মার্কের সমাধান, 8 মার্ক শেষ। আর 2 মার্কের জন্য তোমার এখানে ওই যে স্কোয়ারের কয়েকটা ম্যাথ আছে, খেয়াল করছো? এই যে 8 নম্বরের যে প্রমাণের সাথে এখানে স্কোয়ারের ম্যাথগুলো কি এখানে দেয় নাই? কই গেল? এই যে স্কোয়ার, হ্যাঁ মান নির্ণয়, স্কোয়ারের ম্যাথগুলো, এগুলো সাধারণত কয়ের 2 মার্কের জন্য আসবে। কোনটা বুঝছো তো? হলো এই স্কোয়ার এগুলো। আর এগুলোর ক্ষেত্রে এমসিকিউ শর্টকাট আমি আগে বলছিলাম, যদি 4টা পদ থাকে মান থাকবে হবে 2, তাই না? মাঝখানে সব প্লাস 4টা পদ মান 2, সবগুলো দেখো মান 2 আসে, তাই না? ওই হোল স্কোয়ারের সূত্র হয়ে যায়, সূত্র হয়ে গেলে কাজ শেষ। আচ্ছা তাহলে সমাধানের ম্যাথ গেল। আর এটা তো হচ্ছে ওই ছিল 8.1 তোমাদের নাই, 8.12 তো নাই, আচ্ছা গেল। আর 9 নম্বর অধ্যায় সূচকীয় লগারিদমীয় ফাংশন, তোমাদের এটা আগে এটার টেমপ্লেটটা ফরম্যাটটা পাওয়া নাই, এটা এই বইতে দেওয়া আছে। এই বইয়ের 9 থেকে শুরু, 9 নম্বর অধ্যায়টা হচ্ছে 83 পৃষ্ঠা,
83 পৃষ্ঠা যাও যারা বই পাইছো, আর যারা বই পাওয়া নাই তারা ক্লাস শেষে অফিসে একটু যাবা। আচ্ছা ওকে, এই বইয়ের ফরম্যাটটা নিয়ে তাহলে একসাথে কথা বলে দিই। হ্যাঁ 84 পৃষ্ঠা। আচ্ছা পৃষ্ঠা, আচ্ছা নিচে তাই না? আচ্ছা হ্যাঁ, আমি ওই উপরে জেনারেল মেথডটা খুঁজছিলাম। 155 পৃষ্ঠা। কী রে মিলে না কেন? তো এই যে সূচকীয় লগারিদমীয় ফাংশন কয়ের জন্যে, এই কথা শুনো, কয়ের জন্য যে প্রশ্নগুলো আছে বা ক্ষয়ের জন্যে, খ গয়ের জন্য, এগুলো সব কিছু একদম সাজানো গোছানো আকারে আছে। তুমি চেষ্টা করবা যেগুলো যেগুলো পারবা না সেগুলো প্রয়োজনে পরবর্তী ক্লাসে সলভ করতে পারবা, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। আর এখানে এমসিকিউতে এই যাদের এমসিকিউ নিয়ে একটু বেশি সমস্যা তাদের জন্য মূলত টার্গেট করে বইয়ের পরবর্তী পৃষ্ঠাগুলো দেওয়া। তোমাকে টাইম দিয়ে দিছি, হ্যাঁ, এবং পূর্ণমান দেওয়া, টাইম দেওয়া, তুমি সেই হিসেবে এখানে এমসিকিউগুলো প্র্যাকটিস করে ফেলবা। আর একদম অধ্যায় শেষে এগুলো সলভ দেওয়া আছে, তো অধ্যায়ের পিছনে অধ্যায় শেষে গেলে এগুলো, এবং এভাবে কয়েক সেট আকারে এমসিকিউ প্র্যাকটিস পর্বটা দেওয়া হয়েছে। কথা বুঝছো? তো তোমরা এখানে এগুলো চর্চাটা করতে তোমাদের জন্য সুবিধা হবে, হবে না? তো সূচকীয় লগারিদমীয়টা পর্যন্ত এগুলো সলভ করে আসো। কোনটা কোনটা পারো নাই এই বইয়ের, এই খ ক খ গ তিনটা অংশ, কয়ের জন্য প্রথমে 2 পৃষ্ঠা দেওয়া, খ আর গয়ের জন্য পরবর্তী পৃষ্ঠাগুলো দেওয়া, কোনটা কোনটা পারো নাই মার্ক করবা। প্রয়োজনে মেসেঞ্জার গ্রুপে তোমরা সবাই আসো, সেখানে একটু ছবি তুলে দিয়ে দিবা, আমি প্রয়োজনে খাতায় সলভ করে তোমাকে দিয়ে দিলাম, বা যারা যারা সলভ করতে পারলো তারা দিয়ে দিলাম, মানে যাতে তাড়াতাড়ি সলভটা পাওয়া যায়। বুঝছি? একটু গুরুত্ব সহকারে পড়লে ইনশাল্লাহ হ্যাঁ প্রিপারেশনটা ভালো হবে আর কি। ঠিক আছে? কার কোনো সমস্যা আছে আর? বুঝছি? প্র্যাকটিস করে আসো, যত বেশি সম্ভব প্র্যাকটিসটা করে আসো। হ্যাঁ, অফিসে গেলে বইটা পাবা। ঠিক আছে? হ্যাঁ, ছুটি। দাঁড়া আমি একটু এটা গোছায় নিই, তারপরে বের হবো।